কতদিন জেল খাটছেন? অলমোস্ট 1 month প্লাস। ভেতরের লাইফটা কেমন বলো তো? কেমন ছিল ভেতরে? এটা একটা পানিশমেন্টের জায়গা। সো বাট আমার কাছে ফিজিক্যালি আই ওয়াজ মানে অ্যাডজাস্ট করতে পেরেছি। আই ওয়াজ অ্যাবসলিউটলি ওকে। আমি ইমোশনালি অনেক ড্যামেজ ছিলাম, দ্যাটস ওয়াই আমার কাছে ফিজিক্যাল কোনো পেইন ফিল হয়নি। বাট এটা একটা ফ্যামিলির জন্য ডিজাস্টার, বাট হি ইজ নট আ ম্যারেজ ম্যাটেরিয়াল। হিউম্যান বিং কেমন করে হয় একটা মানুষ? জানি না, মানে আমি হয়তো পছন্দ করতাম একটা মানুষকে সে রীতিমতো জেল খাটাচ্ছে, তার একান্ত ব্যক্তিগত ছবি অনলাইনে ছেড়ে দিচ্ছে, তাকে মিথ্যে মামলায় শাস্তি দিচ্ছে, এবং তারপর আপনি বলবেন যে সেই মানুষটা ভালো মানুষ। এত নেশা কাজ করে কোনো পুরুষ সম্পর্কে বই না, আমার তো ধারণা ছিল না। আমি না বিশ্বাস করতে পারি না, আমি না মানতে পারি না। আমার সামটাইমস মনে হয় কি যে ও মানে ও কি কারো দ্বারা বায়াস হয়ে করেছে, মানে এরকম মনে হয়। কিন্তু আমার মনে হয় যে ও তো একটা সেন্সিবল মানুষ। আপনার চোখের জল ফেলাইতেছে লোকটা, আপনাকে জেলে নিতেছে, আপনাকে সামাজিক অসম্মান করতেছে, জনগণের সামনে আপনাকে ন্যাংটা করে দাঁড়াই দিচ্ছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আর আপনি পুরো শো জুড়ে তার গুণগান গাচ্ছেন, সে ভালো মানুষ, সে ভালো মানুষ। থুতু দিতে ইচ্ছে করে না নিজের মুখের উপরে? আমি লোকটা নিয়ে বলতেছি, একটা ভালো মানুষ কোনোদিন আরেকটা মেয়েরে নোংরা ছবি ছাড়বে রাস্তায়? একটা ভালো মানুষ আরেকটা মেয়েকে ব্যবহার করে তাকে ফেলে দেবে, আরেকজনের কাছে চলে যাবে? একটা ভালো মানুষ ব্ল্যাকমেল করে টাকা নিবে? একটা ভালো মানুষ বিবাহিত জীবনে না গিয়ে অবৈধ সম্পর্ক থাকবে? এতগুলো গুণ হয় ভালো মানুষের, আর আপনি সাফাই গেয়েছেন তার নাম। বাহ, মহান। ভালো মানুষের সঙ্গেই বদলাই দিলেন আপনি। আমার বাবা যখন আমার সাথে দেখা করতে আসছে, সে তো এক্সপেক্ট করে না, তার মেয়ে ডাক্তার হয়েছে, ডেন্টাল সার্জন হয়েছে একজন, সে কি চাইছে তার মেয়ে তাকে প্রাউড ফিল করাবে, এমন কোন অ্যাক্টিভিটিস করবে যে সে ফিল প্রাউড। সেই জায়গা থেকে সে যখন দেখে যে তার মেয়ে একটা লোহার একটা করাদের মধ্যে অপোজিট জায়গাতে দাঁড়াই আছে, আমার বাবা ওখানে আধা ঘন্টা কথা বলা যায়, হ্যাঁ সাক্ষাতে গেলে আধা ঘন্টা কথা বলা যায়, কিন্তু আমার বাবা ওখানে 5 মিনিটও দাঁড়াইতে পারে না, আমাকে ওইভাবে সে দেখতে পারছে না। তখন আমি দেখতেছিলাম, আমি অনেকের প্যারেন্টসকেই দেখছি যে ওখানে স্ট্রোকও করে, মারাও যায়। ওই সাক্ষাতের জায়গাতে এত ভয়ঙ্কর, ওইটা আপনি ফেস না করলে বুঝতে পারবেন না। তখন আমি দেখতেছি লোকটা, মানে আমি তখন দেখতে পাগল, আমি তো কাঁদতেছি না, আমি বলতেছি আব্বু আমি ভালো আছি, এখানে অত খারাপ সিচুয়েশন না, পরিবেশ তো খারাপ না। আমাকে কোনো তারা তো মনে করে কি টর্চার করতেছে, খুবই স্ক্যারি জায়গা, আমাকে সেলের মধ্যে অন্ধকারে বন্ধ করে রাখছে, আমাকে মেবি অনেক টর্চার করতেছে, ওখানে ফ্যান নাই, আমি ফ্লোরে ঘুমাইতেছে, আমাকে মশায় কামড়াইতেছে, আমার খাবার প্রপারলি দিচ্ছে না। বাট সবগুলোই সঠিক, এই অনুভূতিগুলো থাকে না। হ্যাঁ, তখন সে 2 মিনিটের মধ্যে ওখান থেকে দাঁড়ায়, আমার বাবা চলে গেছে, সহ্য করতে পারছে না আমার মেয়েকে এভাবে আমি দেখবো, সেটা জীবনে এক্সপেক্টেড। আমি বের হওয়ার পর আমার ফুপুরা ফোন দিয়ে ভিডিও কলে খালি কামতো, কারণ আমি ছোটবেলা থেকে ভাইয়া স্কুল কলেজে টপার ছিলাম। আমি ছিলাম ওই মেয়ে যে বই খাতা ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না, আমি শুধু পড়াশোনা করছি, আমি আমার একাডেমিক লাইফে শুধু পড়াশোনা করছি। তাহলে আপনার ব্যক্তিগত ছবি অন্য মানুষের কাছে কেন গেল, কিভাবে গেল? আমেরিকা প্রবাসী ছেলে, পিএইচডি হোল্ডার, পিএইচডি শেষ করেছে, চাকরি করছে, তার সাথে আমার বিয়ের কথাবার্তা হয়েছে, বাসা থেকে ঠিকঠাক হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ, সেটা ও জানছে। বিয়ে আমি শপিংও করেছি, জানছে। আমি বাইরে গেছি, আমার কাজিনদের নিয়ে আমি বাইরে গেছি, আমার তখন নেট অফ। বাসায় আসার পরে হঠাৎ করে নেটটা অন করার পর দেখি কোন একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে তুমি একটা ছবি পাঠাইছে, আমার একার একটা ছবি, যেটা আমার কনসেন্ট ছাড়া তোলা ছবি, আমার কনসেন্ট নিয়ে তোলা না। আমি জানি না, আমি ছবি দেখে চিনতেও পারিনি যেটা এটা কি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করছে, বা এই ছবিটা কোথাকার আমি কিছুই চিনি না। ছবিটা পাঠাইছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, বলতেছে যে এটা কি তুমি, আমাকে লিখছে এটা কি তুমি নিজ ভাই। আমি তো ভয় পাইছি যে আল্লাহ আমার সম্মানহানি হবে, মানুষ দেখলে কি মনে করবে, মানুষ মানে আমি তো শেষ, এরকম মনে হয়েছে আমি তো শেষ আল্লাহ আমি কি। তখন আমি কল দিলাম, কল দেওয়ার পর ওই পাশ থেকে একটা ভয়েস আসছে, ছেলের কণ্ঠ, কালকে সকাল 10টার মধ্যে তুমি আমাকে 50,000 টাকা পাঠাবা, যদি 50,000 টাকা পাঠাও তাহলে এই কাহিনী এখানে শেষ। আপনি কখন টের পেলেন যে এটা আপনার এক্স আসলে করাচ্ছে? তারপর আরেকটা ছবি পাঠিয়েছে, যে ছবিতে আমি ড্রেস ওয়্যার করেছিলাম, জামা কাপড় ছিল না, মানে একটু রিভিলিং টাইপের ড্রেস, মানে বোঝা যাচ্ছে না যে এটা কোথাকার ছবি, কিভাবে আসলো, আমার কনসেন্ট ছাড়া তোলা।
আচ্ছা, এটা পরবর্তীতে যখন কোর্টেও মানে আমাকে ব্ল্যাকমেইল করি তো আমাকে ব্ল্যাকমেইলার বানাইছে, হ্যাঁ। আমাকে ব্ল্যাকমেইল করা ছবি দিয়ে তো আমাকে ব্ল্যাকমেইলার বানাইছে। আপনার একান্ত মুহূর্তের ছবি, আপনাকে প্রতারণা, বিয়ের প্রলোভন দেখিয়ে এতদিন একসাথে থাকা, লাস্টলি বিয়ে না করা, জেল খাটানো, তারপর আপনি কোনো কেস করেন নাই তার নামে? আমি কোর্ট থানা ফেস করে আসছি, আমি জানি কোনো লাভ হবে না। বাহ। আমি যে আজকে এটা বলতেছি, এটা আজকে যখন অন এয়ার হবে, আমার ফ্যামিলি বা আমার সোসাইটি যখন দেখবে, তখন আমি অনেক প্রেসারে পড়বো। আমাকে না করতে অসংখ্যবার, তুমি কোথাও কোনো প্রেসে ডাকলে যাবে না, কোথাও ইন্টারভিউ দিবে না, তুমি মুখ খুলবে না। এইটাই তো আমাদের মধ্যে। আমি যখন ভিতরে ছিলাম আমাকে এটা বলে বের করছে, কারোর সাথে কথা বলবো না, এটা বের হওয়ার পরে চুপ হয়ে যাবা, এখান থেকে বের হওয়ার পরে চুপচাপ ঘরে বসে থাকবা, কোনো কথা বলতে পারবা না। আমার সাথে হলো অপরাধ আর আমি হয়ে যাবো চুপ। তখন আমি সোশ্যাল মিডিয়াতে পোস্টটা এই জন্যই করেছিলাম, আমি ওকে পোস্টটা করেছি যেটা ও দেখবে, দেখে ও আমার পিছনে আর লাগবে না, ও ওর মতো লাইফ লিড করবে, আমার মতো লাইফ লিড করবে। ওনার নাম ব্যবহার করেছিলেন পোস্টে? ওনার নাম ব্যবহার করেছি। না, দুইজনই একই রকম কাজ করলেন। উনি থার্ড পার্টির কাছে আপনার খোলামেলা ছবি পাঠাইলো, আপনি ফেসবুকে এসে দুনিয়াতে তাকে খোলামেলা করে দিলেন। না, আমি তার কোনো কিছু এক্সপোজ করিনি। তার নামটা তো মেনশন করছেন যে হ্যাঁ। ইউ ডিড উইথ অ্যালার্ট করেছি না কিছুই, আমি অ্যালার্ট করেছি তাকে। যে চেষ্টাই করেন, এন্ড অফ দ্য ডেতে আপনি পাবলিকলি করছেন কাজটা। আচ্ছা, হ্যাঁ, যদি দুইটাই সেম অপরাধী হইছে। তাইলে এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, Obviously একটা এটা মানুষ অপরাধ। আমাকে ব্ল্যাকমেইল করতেছে কন্টিনিউয়াসলি, ওইটা তো মহা অপরাধ অবশ্যই, কিন্তু এটা অপরাধ। অপরাধ দিয়ে অপরাধ কাটাকাটি হয় না, সম্ভব না, দুটাই অপরাধ। হ্যাঁ, তখন আমি এবং আইনত সেটা দণ্ডনীয় অপরাধ, দুটোই। মানে পোস্ট করাটা পোস্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। কারো নাম নিয়ে তাকে তথ্য প্রমাণ ছাড়া বা কেসের ছাড়া বা জিডি নম্বর ছাড়া যদি আপনি প্রমাণ করেন বা লিখেন, আইনে তো বিচারকের দিন দৃষ্টি, সেটা অপরাধ। তথ্য প্রযুক্তি আইন নতুনটাতেও অপরাধ ছিল, আগেরটাতেও অপরাধ। এখন আমার কাছে তো তথ্য প্রমাণ ছিল। বিচারের ভার আপনার না, সরি, তথ্য প্রমাণ আছে গো টু দ্য আদালত, সালিসি কমিটি। পাবলিক নাম লিখতে পারবেন না, নিয়মেই নেই। চাইলে যে কেউ আপনার নামে মানহানি মামলা করতে পারবে। তা ও সর্বোচ্চ মানহানি 50 লাখ মামলা টাকা। করতে পারেনি কেন? করে নাই, অন্য মানে হোয়াট এভার, আমি কেন করেনি সেটা বলছি না। আমি বললাম মূল ভিত্তিটা দুজনেরই মূল ভিত্তি অপরাধমূলক। প্রেম করার কারণে আপনি জেলে গেলেন, এবং এমন একটা জায়গায় যখন লোকটা আপনাকে বিয়ের কথা বললে, অ্যাফেয়ার যাচ্ছে শেষ মুহূর্তে, একদম 11th আওয়ার, 11th আওয়ারে আপনি জানতে পারলেন যে সে তার আমি অতীতের মানুষটার কাছে আবার ফিরে যেতে চাচ্ছে। এরকম যে উনি ডিভোর্সড, হ্যাঁ। হি ইজ কমপ্লিটলি সিঙ্গেল। এন্ড আমি যখন দেখলাম যে ওনার আসলে কোনো সন্তানও নেই, জি, তখন আমার মনে হয়েছে যে ঠিক আছে, একটা মানুষের পাস্ট থাকতে পারে, পাস্টে তার একটা বিয়ে থাকতে পারে, এবং যখন সে ডিভোর্সড হয়ে যাবে তখন তো সেটা আর ক্যারি করছে না, সে ক্যারি করছে না। সে একটা সিঙ্গেল পার্সন, সে যে কোনো মানুষকে পছন্দ করতে পারে। আপনারা লিভিং এ ছিলেন কখনো? রিলেশনশিপে তো টুকটাক ইন্টিমেসি হয়, যেটা হয় আর কি। ওনার এক্স ওয়াইফ আমাকে একটা কথা বলছিল, ও মানুষ হিসেবে ভালো, বাট ও পার্টনার হিসেবে ভালো না, ভালো হাজবেন্ড না, বা ভালো প্রেমিক না। ওই ছেলেটার ধর্ম, রিলিজন ছিল ডিফারেন্ট, সে হিন্দু ছিল, আমি হতেই পারে। মুসলমান ছিলাম। উনি মনে হয় আমার জীবনের ফার্স্ট ক্র্যাশ। ওনাকে আমি দেখতেছি, এটাতে আমার মানসিক শান্তি ফিল হচ্ছে, যে উনি আমার সামনে দাঁড়ায় কথা বলছে, এটাতে আমার মানসিক শান্তি ফিল হচ্ছে। ও আমাকে কন্টিনিউয়াসলি গালি দিচ্ছে, এবং আমি কোনো কাউন্টার অ্যাটাকও করছি না। আমি ভাবছি যে ও গালি দিতে দিতে একসময় থেমে যাবে। দেন আমাদের একটা পত্রিকা, এটা হচ্ছে ইনকিলাব পত্রিকা, এর অনেকগুলো জাতীয় দৈনিক, বাট এটা হচ্ছে আমার যেহেতু কাছে রয়ে গেছে একটা 18 তারিখের, এই গত 2 দিন আগের, এই সালের এটা। তো এখানে প্রথম পাতার একটা নিউজ আপনাদের দেখাই। নিউজটা হচ্ছে, হেডলাইনটা আমি চেষ্টা করবো আমার ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য। কর্মকর্তা রোশানলের শিকার এক তরুণী ডেন্টিস্ট, শত্রুতা মেটানোর মোক্ষম অস্ত্র গায়েবী মামলা। যে কেউ যে কারো নামে মামলা দেয়, এবং কিছু মামলা এমন যে আইনি প্রক্রিয়াতে জিজ্ঞাসাবাদ বা অন্য কোনো কিছু করার সুযোগও নাই, তাকেও অ্যারেস্ট করতে বাধ্য। মামলাটা সঠিক নাকি ভুয়া, আইনির মার কাছে সেই সুযোগটাও থাকে না। কিন্তু আমি কারোর নামে, একজনের নামে মামলা দিলাম, এমন এমন ধারা, এবং আমি হাজির হইলাম না একদিনও, মনে করেন, বাট মামলাটা চলতে থাকবে, তার নিজের প্রক্রিয়া আইন চলবে, এবং তাতে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে একটা মানুষের জীবনে।
আপনি যাকে এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই মানুষটা একজন ডাক্তার, দাঁতের ডাক্তার, প্রভাবশালী সংসারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অথচ শুধুমাত্র ফাঁসাতে চাইছে একজন এবং সফল। কি অদ্ভুত বাজে অবস্থায় চলে গেছে তার জীবনটা, আপনি না শুনলে বিশ্বাস করতে পারবেন না। আপু, ডাক নাম কি তোমার? আমার ডাক নাম হচ্ছে স্বর্ণা। স্বর্ণা, আমি কথা বলতেছি অলরেডি তুমি কাঁদতেছো। হোয়াট হ্যাপেন বোন? মানে তোমাকে দেখে মনে হয় আমি অনেক স্ট্রং ভাইয়া, কিন্তু আমি না সোসাইটির মানুষদের কথা আমি আর নিতে পারছি না। সবাই জানে মিথ্যা, যারা জানবে যে এটা তারা বলবে যে তুমি লোভী, তারা বিহাইন্ড দ্য স্টোরি জানে না। তুমি লোভী, সরকারি চাকরি, তিনি রাজস্ব কর্মকর্তা, তার অনেক টাকা, তুমি নিশ্চয়ই তার থেকে ফাইন্যান্সিয়ালি অনেক বেনিফিটেড হয়েছো, সরকারি চাকরি। বাট আমার কি, আমি একজন সেলফ ডিপেন্ডেন্ট উইমেন, আমার কি আসলেই দরকার আছে? বা আমি চাইলে সরকারি চাকরিজীবী একটা ছেলেকে বিয়ে করতে পারি না? বা মানে এটা আরো ভালো পারো, এটা কি ম্যাটার করে আমার কাছে? Matter করে না। কিন্তু এই ধরনের কোশ্চেন যারা জানে তাদের কাছ থেকে ফেস করি, বা সবাই জানে যেটা মিথ্যা বা এটা খারিজ হয়ে গেছে, তারপর আমাকে বলবে, তারপর আমাকে হিট করবে। মানে কিছু না পাইলে তার সাথে আমার ক্ল্যাশও হয় না, ঝগড়াও হয় না, কিছু হয় না। ধরেন একটা নর্মাল একটা কথা হচ্ছে, কনভারসেশন, তার মধ্যে হিট করতে গেলে ওইটাই বলবে যে তুমি তো মামলা খাইছো, তুমি তো জেল খাটছো। কতদিন জেল খাটছেন? এটা হচ্ছে অলমোস্ট 1 month প্লাস। একটা 420-406 এর মামলা, যেটা মামলাই না, যেটা কোনো মামলাই না ধরতে গেলে। ভেতরের লাইফটা কেমন বলো তো? কেমন ছিল ভেতরে? এটা একটা পানিশমেন্টের জায়গা। সো বাট আমার কাছে ফিজিক্যালি আই ওয়াজ মানে অ্যাডজাস্ট Okay. করতে পেরেছি, আই ওয়াজ অ্যাবসলিউটলি ওকে। আমি ইমোশনালি অনেক ড্যামেজ ছিলাম, দ্যাটস ওয়াই আমার কাছে ফিজিক্যাল কোনো পেইন ফিল হয়নি। বাট এটা একটা ফ্যামিলির জন্য ডিজাস্টার, আমি বলবো। একটা ফুল ফ্যামিলি, একটা ফ্যামিলি তার 14 গোষ্ঠীর জন্য ডিজাস্টার। একটা শিক্ষিত সুন্দরী যোগ্য মেয়ে এই প্রতারণার ফাঁদে পড়ে মিথ্যে মামলায় জেল যাও। আমাকে শুরু থেকে আসো, হাউ ইট স্টার্টেড আপু? এটা স্টার্ট হয়েছে 2019-এ। হয় না, আই ওয়াজ কিড, মানে আমি কেবল গ্রাজুয়েশন মানে উঠেছি আর কি, গ্রাজুয়েশন লেভেলে পড়তেছি আর কি, অনার্স। আমি হচ্ছে প্রাইভেট ডেন্টাল কলেজ থেকে হচ্ছে বিডিএস করছি। তো অপোজিট যে লোকটা, ওনাকে আমি তখন ওনাকে আমি ফার্স্ট ওনার নাম চিনতাম। উনি খুবই ইন্টেলেকচুয়াল, ছোটবেলা থেকে আমি একটু ব্রিলিয়ান্ট ইন্টেলেকচুয়াল টাইপের পার্সোনালিটির ছেলেদের ভাল লাগে আর কি, যারা কথাবার্তায় ভালো, মেধাবী বা অনেক নলেজেবল পার্সোনালিটি। আমি তাদের সাথে কথা বলি, যে মনে হয় যে এই মানুষদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো ওনাকে আমি চিনতাম, উনি একজন চিকিৎসক, মানে পেশায় উনি একজন চিকিৎসক। উনি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS কমপ্লিট করেছেন। সো এবং অনেক স্টুডেন্টকে পড়িয়েছেন উনি অ্যাজ এ মেন্টর হিসেবে। আমি ওনাকে চিনতাম যে উনি যাকেই পড়ান সেই চান্স পান। প্রচুর স্টুডেন্টস ওনার আছে, স্টুডেন্টস বেজ ওনার আছে, যাদেরকে উনি পড়িয়ে চান্স পাওয়াইছেন। সেই জায়গা থেকে কোনো একটা গ্যাদারিংয়ে হয়তো বা ওনাকে আমি দেখেছি। অ্যান্ড উনি মনে হয় আমার জীবনের ফার্স্ট ক্র্যাশ। মানে আমি কোনো ক্রাশ খাই না, মানে আছে না যে দেখে ক্রাশ খাইছি, ওনাকে দেখে আমি ক্রাশ খাইনি। বাট উনি ওনার সারাউন্ডিংস মানুষদের সাথে ডিসকাশন করতেছিল বা কোনো একটা টপিক নিয়ে কথা বলছিল। দ্যাট টাইম মানে আধা ঘন্টার মতো হয়তো বা মেবি, বা তারও কম। উনি যখন কথা বলছিল, মানে আমি জাস্ট তাকাইছিলাম মুগ্ধ হয়ে, যে এত মানুষ এত ওয়েল অর্গানাইজড ভাবে, এত সুন্দরভাবে, এত সুন্দর সুন্দর কথা কিভাবে বলে। এবং যেহেতু উনি অনেক বই পড়ে, ওনার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার ওনার কাছে আছে। আপনি যে কোনো জিনিস জিজ্ঞেস করলে উনি আপনাকে অ্যান্সার করতে পারবেন। অনেক ওনার কাছ থেকে অনেক কিছু পজিটিভিটি পিক করার আছে, মিথ্যা কথা বলে তো লাভ নেই। সো ওই জায়গা থেকে আমার আরো ছোট ছিলাম, একটা ভালো লাগা কাজ করেছে। এবং আমি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেয়েছি, যে ভাই কাইন্ডলি আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? এটা স্বাভাবিক প্রক্রিয়া। তখন একটা ডাক্তার ডিএমসি থেকে পড়া, মানে আমাদের একটা ফ্যাসিনেশন কাজ করতো। সেই জায়গা থেকে একটা ভালো লাগা কাজ করেছে। ওনার ম্যারিটাল স্ট্যাটাস আমি জানতাম না, বাট আমি জানতাম যে উনি একটা আনহেলদি ম্যারিড লাইফ লিড করছেন, মানে ওনারা সেপারেটেড আছেন বাট নট ডিভোর্সড। তো তারপরে তো উনি ম্যারিডই তখন ছিলেন, তখনও আমি সেটাও জানতাম না। আচ্ছা, আর ওনাকে আমাকে যে মানুষ বলে যে আমি লোভী,
আমি তখন তার কোনো আলাদা ডিজিগনেশনই জানি না। উনি যে একজন রাজস্ব কর্মকর্তা সেটা আমি অনেক বছর জানি না। সেটা আমি 2024 সালে এসে জানছি। আপনাদের অ্যাফেয়ার হয় কবে থেকে? অ্যাফেয়ার বলতে ভাইয়া 2019 থেকে ওনার সাথে আমার পরিচয়। উনি হচ্ছে বিভিন্ন শর্ট ফিল্ম বা বিভিন্ন ফটোশুটের কাজ করতেন। উনি ভালো ফটোগ্রাফার, ভালো ছবি তুলেন, মাঝে মাঝে শর্ট ফিল্ম করেন, পেজে আপলোড করেন, এরকম একটা শখে। তো 2019-এর শেষের দিকে কোভিড যখন শুরু হয় তখন ওনার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে 2020 সালে। তখন হচ্ছে 2020 সালে একটা জানুয়ারি মাসে একটা শুটের জন্য উনি আমাকে বলে যে ওনার বাসা হচ্ছে জামালপুর, হোম টাউন। ওকে। বলছে কি আমরা একটা শুট করব, কয়েকটা মেয়ে যাবে, ওখানে সুন্দর সুন্দর লোকেশন আছে। সো উনি বলেনি, ওনার একজন এডি টাইপ, হ্যাঁ ওনার পরিচিত একজন আমাকে ওনার কথা বলছে যে ভাইয়া তুমি কি যাবে, বাট তোমাকে কিন্তু রেমুনারেশন খুব একটা পেমেন্ট বেশি একটা করা হবে না, 2 দিনের জন্য শুট, 2 দিন হবে, তোমাকে 8,000 টাকা সামথিং এরকম পেমেন্ট করা হবে। দেন আই ওয়াজ সুপার এক্সাইটেড। মানে আমার পেমেন্ট নিয়েও কথা না, আমার শুট নিয়েও কথা না, আমার কথা হচ্ছে ওনার সাথে আমার দেখা হবে। ওকে। আমার ফিলিংসটা ছিল এটা যে আমি যদি ওই শুটটাতে যাই আমি ওনার কাছাকাছি থাকবো বা ওনাকে আমি দেখতে পারবো। ওনার প্রতি আমার মানে ফ্যাসিনেশন, এরকম আগ্রহের জায়গাটা, জিনিসটা এরকম ছিল যে ওনাকে আমি দেখতেছি, এটাতে আমার মানসিক শান্তি ফিল হচ্ছে। যে উনি আমার সামনে দাঁড়ায় কথা বলছে, এটাতে আমার মানসিক শান্তি ফিল হচ্ছে। এবং সেই যে জিনিসটা সেটা লং টাইম আমার ভিতরে ছিল। এবং আমার মধ্যে একটা সময় আক্ষেপ কাজ করতো যে এই মানুষটাকে আমি পাচ্ছি না বা পেলাম না। তো একটা জায়গা থেকে মনে হয় কি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মানে যেটা আমার মধ্যে হয়তো বা সারা জীবন আসবে না, নাহলে হয়তো বা অন্য কাউকে বিয়ে করলেও সারা জীবন মনে হতো যে, আমি সবসময় অনেকে মনে করতাম যে এত ভালো মানুষ হয় দুনিয়ায়, ফেরেস্তার মতো মানুষ হয় হয় না, মানে মনে হইতো ফেরেস্তা। হয় না। এবং আমি মনে হয় সব থেকে সিকিউরড মানুষ মনে করতাম বাবা মার পরে এই ঢাকা শহরে। মানে সব থেকে সিকিউরড মানুষটা কিভাবে টার্ন করে সব থেকে ইনসিকিউরড মানুষ হয়ে গেল, যে সবচেয়ে বড় সর্বনাশ করলো। সেটা তো করছেই, তার আগে যেটা হয়েছে মানে আচ্ছা বলতেছি। তো গেলাম জানুয়ারি মাসে, শীতকাল। উনি একটা শর্ট ফিল্মের মতো করলো আর কি, হরর টাইপের। আমাকে জঙ্গলের মধ্যে, ওটা মেবি হচ্ছে শেরপুরের ওইদিকে হবে, প্রথম দিন এই যে গজারি বন থাকে না 2 পাশে, ওখানে শুট করেছে। সেকেন্ড দিন আমাদের একটা হোটেলে থাকতে দিয়েছে, ওখানে কোনো ধরনের কিছু উল্টাপাল্টা কিছু না, অনেক মেয়েরা ছিল, আমি ছিলাম। তো উনি বেশি শুট আমাকে দিয়ে করাইছে। হ্যাঁ, ওনার হয়তো মনে হয়েছে যে ওর ফেসটার সাথে ভালো যাচ্ছে। আর আমার হচ্ছে উনি আমাকে বলতেছে তুমি দৌড়াও, লাফ দাও, এখানে শুয়ে পড়ো, এখানে মানে ঝাঁপাই পড়ো। আর আমি হচ্ছে উনি আমার পাশে আছে, এটাতে আমার খুশি লাগছে। উনি আমাকে যা করতে বলতেছে আমি ব্লাইন্ডলি তাই করছি, আমি কোনো কাজে ফোকাস, কাজে ডেডিকেশন দিচ্ছি জাস্ট বিকজ অফ হিম, মানে উনি আছে পাশে। তো ওই জায়গা থেকে এভাবে 2-3 বার ফর্মালি দেখা হয়েছে। দেখার পরে উনি আমার সাথে অলওয়েজ কানেক্টেড ছিল। দেন উনি সামহাও বুঝতে পারছে যে আমার আসলে ওনার প্রতি একটা উইকনেস কাজ করেছে। এবং যখন ফিরেছিলাম, একটা মেয়ে ছিল এখানে সেটে, মেয়েটা আমার সাথে খুবই একটু মিসবিহেভ করে বা উল্টাপাল্টা করে। তখন আমি অনেক স্যাড ছিলাম, আর আমি তখন মানে খুবই শাই টাইপের মানুষ, মানে আমাকে কেউ একটু কিছু বললেই আমি কষ্ট পাই এরকম। আর আমি ইউজ টু না, কোথাও শুটেও প্রথমবার দূরে গেছি, আউটডোরে। তো সেটা আমি তাকে ডিরেক্টলি বলিও না, সে বুঝতে পারছে। তখন সে বলছে সব মেয়েদের পিছনে দিয়ে দাও, ওকে আমি মাঝখানে বসবো, ওর আমি মাঝখানে বসবো। মানে মাঝখানে আমি তখন বসেছি। উনি প্রচুর কেয়ারিং, মানে কেয়ারিং নেচার ওনার, মানে উনি কেয়ার করবে, মানে আপনার পা থেকে মাথা পর্যন্ত কেয়ার করা। বা ওইভাবে যদি চিন্তা করেন সোশ্যাল পার্সোনালিটি হিসেবে, যে সোশ্যাল পার্সন হিসেবে, মানুষ হিসেবে উনি কেমন, তাহলে বেশিরভাগ মানুষই বলবে। ওনার এক্স ওয়াইফ আমাকে একটা কথা বলছিল যে ও মানুষ হিসেবে ভালো, বাট ও পার্টনার হিসেবে ভালো না, ভালো হাজবেন্ড না বা ভালো প্রেমিক না, বাট অ্যাজ এ হিউম্যান বিং সে, আমি নিজেও দেখেছি মানুষকে হেল্প করা, যে কোনো ফাইন্যান্সিয়াল হেল্প, বিপদ আপদে হেল্প বা সিকিউরিটি দিয়ে হেল্প, সেটা সে করে সত্যি, যেটা সত্যি মানে আমি দেখেছি আর কি। তখন উনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড ছিল এবং ডিফারেন্ট অকেশনে উনি আমাকে মেসেজ করতো। লাইক আমার বার্থডে উনি মনে করে আমাকে হ্যাপি বার্থডে উইশ করতো, ঈদের দিন উনি আমাকে ম্যাডাম ঈদ মুবারক এটা লিখতো। আমি যখন কোনো কিছু একটা নিয়ে অনেক ডিপ্রেসড হইতাম, পড়ালেখা রিলেটেড, যে আমি পারছি না, আমার মানে আমি ডিপ্রেসড, তখন উনি হচ্ছে আমাকে সাপোর্ট করতো অনেক।
মেন্টালি সাপোর্ট করতো বা মোটিভেটেড করতো, বা ওনার সাথে কথা বলে তখন আমার মধ্যে যে এটা হিল হয়ে যাচ্ছে বা ইটস ওকে, ইটস ইজি। আপনারা ওপেনলি কথা বলা শুরু করেন কতদিন, কবে থেকে? ওপেনলি মানে ইউ গাইজ আর ইন রিলেশনশিপ এই টাইপের? 2024 ততদিন এটা জাস্ট পরিচিত ফ্রেন্ডশিপ বা বললাম না যে ফ্রেন্ড হিসেবে উনি, বন্ধু হিসেবে খুবই ভালো, বাট উনি প্রেমিক হিসেবে ভালো না। প্রেমিক হিসেবে ওনার সাথে কারোর সাথেই সম্পর্ক খুব একটা এক্সিস্টেন্স বেশি দিন হবে না। সো ওনার সাথে যখন আমার ওই জিনিসটা ছিল যে উনি আমার ক্রাশ, এবং দূর থেকে কিন্তু সব জিনিস আমাদের ভালো লাগে, সুন্দর লাগে, রাইট? সো দূর থেকে যখন আমি ওনাকে একটু একটু দেখছি, একবার কথা বলছি, তখন যে আমার মধ্যে যে একটা মানে তৃষ্ণা, যে আল্লাহ ওনাকে আবার দেখতে পারতাম, ওনাকে আবার কথা বলতে পারতাম, ওনার পাশে একটু দাঁড়াইতে পারতাম, ওনার পাশে একটু বসতে পারতাম, এই জিনিসটা যখন ওনার সাথে আমি ক্লোজ হয়ে গিয়েছি বা আমাদের বিয়ের কথাবার্তা হয়েছে, যখন প্রেমে টার্ন করেছে, ওনার আমার প্রতি অবসেশন ক্রিয়েট হয়েছে, বা আমার এই জিনিসটা যখন হয়েছে, তখন জিনিসটা আস্তে আস্তে আমার ভিতর থেকে অনেক কিছু ওনার প্রতি ওই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকছে। ওনার সাইড থেকে হয়তো বা সেম, ওনারও তো আমাকে পছন্দই ছিল না, ওনার হয়তো আমার প্রতি একটা ইলিয়েশন ছিল, সাময়িক ভালো লাগা, হঠাৎ করে দেখছে ভালো লাগছে আমার, যেহেতু আমি ওনার থেকে অনেক ছোট বয়সে, সবকিছু মিলে আমার মনে হয়, কারণ পছন্দ করা তো অনেক কঠিন কাজ, মানে কাউকে ভালো লাগা, ভালোবাসাটা অনেক কঠিন জিনিস, বড় জিনিস। এটা করলে কেউ আপনি কখনো প্রপোজ করছিলেন তাকে? না, আমি বলতেছি তখন 2020 সালে ওই শুটের সময়টাতে উনি আমার প্রচুর কেয়ার করছে, আমি খাচ্ছি না, উনি আবার আমাকে ছিঁড়ে কিছু একটা খাওয়াই দিচ্ছে, দেন কেউ আমাকে কিছু একটু বললে উনি খুবই ডিফেন্ড করতেছে আমার হয়ে। আসার সময় উনি আবার, আমি শীতের দিন ছিল, জানুয়ারি মাস তো শীতকাল, আমার কাছে চাদর ছিল না, উনি আবার ওনার চাদরটা হচ্ছে আমার সাথে শেয়ার করছে, তখন আমি ঘুমিয়েছিলাম, উনি আবার আমাকে মানে জাস্ট আমার মাথাটাও ওনার কাঁধের উপর ছিল, উনি আমাকে এভাবে নিয়ে আসছে। তো এটা আসার পরে আমার তো আরো বেশি আমি ওনার প্রতি হ্যাঁ, তখন 3-4 দিন ধরে আমি খুবই ডিস্টার্ব ফিল করছি, ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। ওনাকে আমি ডিরেক্টলি বলছি না, বাট আমার ওয়ে অফ টকিং এ উনি সামহাউ বুঝে গিয়েছে যে আমি আসলে ওনাকে পছন্দ করতেছি। উনি আমাকে বলতেছে যে এই আমার কিন্তু বউ আছে, উনি আমাকে বলছে। কবে? তখন 2020 সালে, ওই শুটের সময় পরে যখন হোয়াটসঅ্যাপ ওনার সাথে আমার কথা হয়েছে, বলছে আমি কিন্তু ম্যারিড, আমার কিন্তু এখনো সেপারেশন হয়নি। মানে উনি তো ক্লিয়ার ছিল তাহলে, তার মানে নিজের জায়গায়। আমি বলতেছি যে আমার এখনো সেপারেশন হয়নি, উনি আমাকে বলছে, ট্রু, উনি আমাকে বলছিল। ওকে। তারপর থেকে আমি ওনার সাথে আর যোগাযোগ বলতে কি, উনি আমাকে নক করতো, আমি ওনাকে আমার প্রবলেম নিয়ে কথা বলতাম, পড়াশোনা রিলেটেড, এইটা ওটা সবকিছু নিয়ে আমি কথা বলতাম, কিন্তু ওনার সাথে আমার যে দেখা আর কখনো হয়নি। ওকে। দেখা হওয়া বা প্রেম রিলেটেড কিছু, উনি আমার ফ্রেন্ডের মতো ছিল। আমার জায়গা থেকে আমি ওনাকে, আমার মধ্যে ওই জিনিসটা ছিল, মানে একটা মানুষকে আপনার ভালো লাগলে ওইটা কিন্তু যাবে না, ভিতরে একটু থেকে যাবেই, ওটা ভিতরে থেকে গেছে, বাট সেটা আমি দেখা করে যে প্রেম টেম বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মতো কিছু, ওটা আমার সাথে তার হয়নি। বহু বছরের এটাতে পেপারে অনেক জায়গায় এভাবে লিখছে যে প্রেম, বাট প্রেম কিন্তু এতদিনের ছিল না, এতদিনের বন্ধুত্ব ছিল, পরিচয় ছিল। তারপর হ্যাঁ, এবং তো তখন হচ্ছে আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, আমার সাথে একটা পার্টনার ছিল। মেডিকেল কলেজের ছেলেমেয়েরা একই সাথে পড়াশোনা করে, একটা ছেলের সাথে আমি একই সাথে পড়াশোনা করতাম, সবসময় গ্রুপে স্টাডি করতাম, সবসময় চা খাইতাম, লাইব্রেরিতে থাকতাম, অলওয়েজ ঘুরতাম, চা খাইতাম। ক্রাইম পার্টনার যেটাকে বলে, তার সকল সিক্রেট সে আমার সাথে শেয়ার করতো, বা আমার সব সিক্রেট, সমবয়সী বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ বেস্ট ফ্রেন্ড, ছেলে আর মেয়ে বেস্ট ফ্রেন্ডের মতো আর কি। তো ওই ছেলেটার ধর্ম, রিলিজন ছিল ডিফারেন্ট, সে হিন্দু ছিল, আমি মুসলমান ছিলাম। সেই জায়গা থেকে ওই ছেলেটা একটা সময় আমাকে পছন্দ করে ফেলেছে, ওরকম একটা কিছু। সে বলছে আমি কনভার্টেড হতেও আমার সমস্যা নেই, ধর্মত্যাগ করবে, বা আমি তো মুসলিম হতে পারবো, বা আমি বিয়ে করতে চাই, আমি বাসায় বলবো কিনা। সে খুবই আপসেট এভরিথিং, আর আমি ওকে বুঝাইছি দেখো এটা পসিবল না, এটা সম্ভব না, আমরা ফ্রেন্ড হিসেবে আছি, এটাই বেটার। তখন আসলে আমি তার প্রতি ফলো করিনি, টু বি অনেস্ট, বাট এটা অভ্যস্ততার জন্য, ওর যে রেগুলার দেখা হচ্ছে, রেগুলার চা কফি খাচ্ছি, রেগুলার হয়তো বা তখন টেস্টিটিতে গিয়ে বসতাম, কারণ টেস্টিটিতে হচ্ছে খাবারের দাম কম, এক কাপ কফি নিয়ে বসে অনেকক্ষণ কথা বলা যায়, একটা বই খাতা নিয়ে অনেকক্ষণ করা যায়, এবং নিকুঞ্জতে সবাই আমাদের চিনেও, তো যেখানে রিজনেবল প্রাইসে কিছুটা পাওয়া যাচ্ছে, অলওয়েজ তো টঙে বসে যাবে না, স্টুডেন্ট লাইফে অত টাকা পয়সাও নেই, তো ওইখানে বসে বসে অথবা, এবং কম্প্যাটিবিলিটি ম্যাচ করতো, এবং যত ক্রাইম আছে, যত সিক্রেট আছে সে আমাকে বলতো বা আমি তাকে বলতাম। তো একটা সময় গিয়ে, এবং তার জন্য আমি
অ্যাজ এ ফ্রেন্ড হয়তোবা আমি ওইভাবে করতে পারিনি, সেভাবে তার এক্সপেকটেশনস ফুলফিল করতে পারিনি, বাট অ্যাজ এ ফ্রেন্ড আমার যতটা করা দরকার একাডেমিক লাইফে হেল্প করা, বই দিয়ে খাতা দিয়ে, আন্ডারস্টুড। এবং শেষে কি আপনার তার সাথে প্রেম হয় ওই ছেলেটার না সাথে? প্রেম হয় না, বাট যখন আমরা সামহাউ, যখন সে আমার থেকে সুযোগ সুবিধা পেয়েছে বা যখন পাশ করে গেছে, দ্যাট টাইম সে হঠাৎ করে তার মাইন্ড চেঞ্জ হয়ে যায়। ওকে, সে ও ধরেন উনি পাশ করে গেল, কিন্তু এই যে সময়কালীন বন্ধুত্বের সময়কালীন এর ফাইনালে গিয়ে কি কোথাও কেউ কাউকে ভালোবাসি বলা হয়েছে? হ্যাঁ, ও আমাকে ফার্স্টে বলেছে, আপনি কি তার কোনো আমি reply ডিনাই করছেন? করেছি, কিন্তু অ্যানসার দেন নাই বা রিলেশনশিপে যান নাই। রিলেশনশিপে যাই। তার মানে ততক্ষণ পর্যন্ত একতরফা প্রেমী ছিল। হ্যাঁ, একতরফা ছিল, বাট ফ্রেন্ড হিসেবে তখন ও অ্যাকসেপ্ট করে নিয়েছে যে ঠিক আছে তাহলে ফ্রেন্ডই থাকি। ঠিক আছে, মানে লেট ইট বি, হ্যাঁ, তুই আমাকে ভালোবাসিস না, নো ইস্যুজ, আমি তোমার সাথে আছি। তারপরে একটা সময় পরে যখন ফাইনাল ইয়ারে যাই, স্বাভাবিকভাবে নর্মাল প্রসেসিং ফ্যামিলিতে কি হবে, বিয়ের চিন্তা করবে, বিয়ের হ্যাঁ, চিন্তা করবে। right. আমার ফ্যামিলি আমার জন্য বিয়ের চিন্তা করছে 2023 সাল থেকে, দেন যে আচ্ছা ছেলে দেখতেছে। এর মধ্যে কি ওই ডাক্তার হারায় গেল? না, উনি ওনার সাথে কথা হয়, মানে কথা হয় বলতে ওইভাবে আর কথা হয় না। উনি আমাকে knock Significant দিলে- কিছু না? Okay. মাঝখান থেকে মানে উনি আমাকে নক দিলে আমি ওনাকে বলি কিছু একটা, বা হচ্ছে এরকম বিষয়টা, ওকে, উনি আমাকে নক দিবে, উনি আমাকে মেসেজ করবেই, মানে কানেকশন কখনো ডিসকানেক্টেড হয়নি Okay. 6 বছর, অলওয়েজ কানেক্টেড ছিলাম। Okay. উনি আমাকে একটা কিছু বলবেই যে এটা তুমি এভাবে করো, বা হ্যাঁ তুমি কি পাশ করেছো, বা তুমি কোন ইয়ারে পড়ছো, ঈদ কেমন গেল, আছে না কোরবানির ঈদ কেমন গেল, বা এই অকেশনে কি করলা, কিভাবে সেলিব্রেট করলা, এই টাইপের ফর্মাল কথাবার্তা ছিল, প্রেম ঘটিত কিছু না। তখন আমি ওকে যখন ওই ছেলেটাকে আমার ফ্রেন্ড যে মেডিকেলের, আমি যখন ওকে বলতাম যে অমুক প্রপোজাল আসছে একটা বাসা থেকে, ছেলেটার সাথে আমি একদিন কথা বলছি, ছেলেটার এই জিনিসগুলো আমার ভালো লাগছে, এই জিনিসটা আমার মনে হচ্ছে যে ম্যাচ হবে না, ও একটা সময় গিয়ে ও খুবই এটা নিতে পারছে না, and একটা সময় গিয়ে আমি যদি বলতাম যে আগামী 6 মাস পরে হয়তো আমি বিয়ে করব, ও বারবার এই জিনিসটা ওর মাথায় নিয়ে ও পড়ালেখা করতে পারছে না, ঘুমাইতে পারছে না। এই পার্টনার হিন্দু ছেলেটা? হ্যাঁ, হ্যাঁ, দেখতাম, মানে তখন আমাকে বলতো যে আমি দেখতাম যে ওর কষ্ট হচ্ছে, খারাপ ফিল হচ্ছে, আমাকে বলছে তুমি আমার সাথে এগুলো শেয়ার করো না। ওকে, ওই পর্যন্ত ঠিক ছিল। অ্যান্ড মেডিকেলে একটু মানে ওইভাবে যদি বলি যে ফাইনাল ইয়ারে সব যেহেতু টিচাররা থাকে হচ্ছে পুরুষ, সো খারাপ কিছুও না, বাট পুরুষদের একটু মেয়েদের ব্যাপারে একটু থাকে, আগ্রহ থাকে, ছেলেদের পাস করানোর থেকে মেয়েদের পাস করানোর ব্যাপারে, এবং মেয়েরা একটু পড়াশোনাও করে বেশি করে, সেটাও করে, আবার মেয়েদেরকে একটু মেয়েদের ব্যাপারে ছাড় দেওয়ার মেন্টালিটি আর কি থাকে, সঠিক, এটা সব জায়গায় থাকে। এক্সটার্নাল ইন্টারনালের ক্ষেত্রে বা দেখবেন আপনি ম্যাম যারা হয় তারা কিন্তু ছেলেদের আদর করে, রাইট। এটা অপোজিট জেন্ডার অলওয়েজ অপোজিট অ্যাট্রাকশন যেটা থাকে, স্নেহের জায়গাতেও থাকে, স্নেহের জায়গা থেকেও। হ্যাঁ, মহিলা টিচাররাও যারা দেখবেন ছেলেদের পাস করায় দেয় আগে, বাবা বাবা বলে ডাকছে, ছেলে বলে ডাকছে, রাইট, একদম সঠিক। সো আমাদের ফাইনাল ইয়ারে ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট ছিল হচ্ছে পুরুষদেরই, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যেটা ইন্টারনাল, এক্সটার্নালও আসতো পুরুষ, একটা ডিপার্টমেন্ট শুধু মহিলা ছিল, ওই ডিপার্টমেন্টে ও নিজে নিজে পাস করেছে। আর বাকি সবকিছুতে আমি হাত পা ধরছি, মানে আমি আমার নিজের জন্য পা ধরি নাই কারো, আমি নিজে 2বার পরীক্ষা দিয়ে ফাইনাল ইয়ার পাস করছি, ওর জন্য আমি পা ধরছি। কার? টিচারদের হাত পা ধরছি যে স্যার প্লিজ একটু কনসিডার করেন, বা এতটুকু, বা ওকে পছন্দ করতো না যে এই ছেলেটা বেয়াদব বা একটু তেরামি করে, ওকে লগবুক সাইন করে দিব। আপনি কেন করতেছেন? আমি কেন করতেছি আমি নিজেও জানি না, আমি বন্ধুত্বের খাতিরে করতেছি, হয়তোবা মেবি আমার ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, আমার এত ভালো ফ্রেন্ড যে তার জন্য আপনি টিচারদের পা ধরতে হবে, হাত ধরতে হবে, রিকোয়েস্ট করতে হবে যে পাস করে দেন, বাড়াবাড়ি হয়ে গেল না? না, ও যখন এসে আমাকে বলতো যে ওর লগবুক সাইন হচ্ছে না বা ও সেন্টার পাইনি, ওর তখন 7 দিন অসুস্থ ও ছিল, ওর কি যেন হয়েছিল। আমি কেন বারে বারে এই কথাটা বলছি যে তুমি ওর জন্য কেন পা ধরছো? বিকজ যখন পা ধরা না, হাত ধরা, রিকোয়েস্ট করা, হোয়াটএভার, যে তুমি যখন অনেক বেশি দায়বদ্ধ থাকো কোনো সম্পর্কে, তখন তুমি চাইবে যে ছেলেটা উঠে আসুক, ছেলেটা বেঁচে আসুক। না, দায়বদ্ধতার জায়গা না, ও হচ্ছে ভালো স্টুডেন্ট, ও সবসময় একবারে পাস করেছে, এখন ফাইনাল ইয়ারে গিয়ে ওর হচ্ছে সেন্টার পাচ্ছে না, মানে বসার পারমিশন পাচ্ছে না। আমরা ভুলে গেলাম এটাতে। আমরা যদি এই চ্যাপ্টারে আসো, ওর সাথে তো আমার বিয়ে হয়নি, প্রেম হয়নি, নাথিং হ্যাপেন্ড, ফ্রেন্ড ছিল, বাট যখন ডিসকানেক্টেড হয়ে গেলাম তখন আমি একা হয়ে গেলাম। আমি এটা বুঝাইতে চাইছি, যখন থেকে আমি ডিসকানেক্টেড, ও আমার থেকে ডিসকানেক্টেড হয়ে গেল, বিকজ অফ ওই আমার ফ্রেন্ড ছিল, ওর সাথে আমি ঘুরতাম, চা খাইতাম। আমি একটা সময় মানে কাউকে না কাউকে তো লাগে, আপনি একা একা কিভাবে রাস্তাঘাটে ঘুরবেন, আপনার একটা মানুষের সাথে কথা বললে আপনার কিছুটা হিল হবে।
ও যখন আমাকে ছেড়ে চলে গেল ফ্রেন্ড হিসেবে হোক যাই হোক, তখন আমি একা মানুষ হয়ে গেলাম। আমার ওর জন্য আমি আর কোনো সার্কেলও তৈরি করলাম না, ওকে, একা হয়ে গেলাম। তখন আমি খুবই 2024 সালের প্রথম দিকের কথা বলতেছি, আমি খুবই লোনলিনেসে ভুগছি। আমি কাজ করছি, প্র্যাকটিস করছি, সবকিছুই করছি, বাট একা। এক কাপ চা খাইতে যে যাব, কার সাথে যাব, কেউ নাই। তখন না একা একা লাগতো অনেক, মানে আর ওইটা মনে তখন ওকে আমার মনে আসতো, মিস করতাম তখন। বাট ও থাকাকালীন অবস্থায় যে মানে ওকে আমি তুই ব্রো এমনি এমনি করে আর কি থাপ্পড় দেওয়া দিয়ে ফ্রেন্ডশিপ ছিল। তো ওই সময়তে ওই অফিসার, ওই কর্মকর্তা, উনি আমাকে অলওয়েজই কানেক্টেড ছিল হোয়াটসঅ্যাপে, উনি আমার সাথে সবসময় কথা বলতো, বাট কখনো দেখা হয়নি। তো 2024-এ একদিন সামহাউ আমি এমনিতেই বলতেছিলাম যে আমি আসলে আপসেট, আমি কি করলে আমার আসলে ভিতরটা একটু হালকা হবে, আমি কি করতে চাই। উনি তখন আমাকে বলছে যে কেন আপসেট হবা, জীবনটা আল্লাহর দান, মানে লাইফ ইজ গিফট বাই অলমাইটি, সো লিভ ইউর লাইফ। এভাবে বুঝাইতো, লাইফটা লিভ করতে হবে। তুমি চাইলে কোনো বৃদ্ধাশ্রমে যাইতে পারো, বা তুমি চাইলে কোনো গরিব মানুষদেরকে কিছু খাবার খাওয়াইতে পারো, তাহলে দেখবো তোমার ভালো লাগছে। উনি আমাকে অ্যাডভাইস দিল এটা, যে তুমি এটা করো। তো ঠিক আছে, এটা বলতে বলতে একটা সময় একদিন উনি আমাকে বললো যে তুমি কোথায় আছো? আমি বলছি আমি বাসায় আছি, বিকালবেলা। তুমি একটা সিএনজি নিয়ে বসুন্ধরা সিটি চলে আসো, আমরা একটা মুভি দেখি। আমি ফ্রি আছি এখন, আসো মুভি দেখি একটা, আসবা? আমি প্রথমে বলছি কি আমি আচ্ছা আসবো। তারপর কিছুক্ষণ চিন্তা করলাম যে আমার এখন রেডি হতে হবে, আমি মানসিকভাবেও আমার ভালো লাগছে না, কিছুই আমার ভালো লাগছে না সামহাউ। তো তারপর কেন যেন আমি গেলাম না, উনি ডাকার পরে আমি গেলাম না। তারপরে উনি পরে আবার আমাকে ফোন করছে যে তুমি আসোনি কেন? আমি টিকিট কাটলাম 2টা, আমাকে দেখাইছে ছবি। তারপর আমার একা আমি মুভিটা দেখলাম। আমি বলছি যে আমি একটা কাজে আটকাই গেছিলাম, এর মধ্যে কিছু বলছি, এই জন্য আমি যেতে পারিনি। তারপরে ওনার সাথে ওনার সাথে কথা স্টার্ট হয়েছে র্যান্ডম বেশি কথা। আগে কথা হয়তো কম, এখন বেশি কথা হচ্ছে। পুরো হাতের সময় ফাঁকা তোমার। তারপরে র্যান্ডম কথা হচ্ছে। আরেকদিন উনি হঠাৎ করে আমাকে মেসেজ দিছে যে তুমি যমুনা, উনি মুভি ফ্রিক, অনেক সাইকো থ্রিলার, ক্রাইম থ্রিলার বা বিভিন্ন অ্যানিমেশন টাইপের মুভি দেখে। আমিও সেম, আমি ব্লকবাস্টার বা সিনেপ্লেক্সে যে কোনো মুভি রিলিজ হলে আমি দেখবো। আমি মুভি দেখতে অনেক পছন্দ করি, হলে দেখতে বা বাসায়ও দেখি। এবং ওনার সাথে আমার কম্প্যাটিবিলিটি 90% ম্যাচ করে যায়। এমন হয়েছে উনি আর আমি কফি নিয়ে বসছি, মানে আই ডোন্ট থিঙ্ক সো ওনার এন্টায়ার লাইফ উনি কোনো মেয়ে বা কোনো মানুষের সাথে এত লং টাইম ডিসকাশন করেছে। উনি আর আমি একটা কফি নিয়ে এক জায়গায় বসে আছি, একটা না 7-8-10 ঘন্টাও কথা বলছি, নন স্টপ একই জায়গায় বসে, খাইনি, শুধু চা কফি খাইছি, জাস্ট ডিসকাশন করতেছি। উনি ওনার লাইফের সকল সিক্রেট আমাকে শেয়ার করছে, আমিও আমার সকল। উনি বলছে যে আমি তোমার সবকিছু শুনতে চাই, তুমি সবকিছু আমার সাথে ফ্রেন্ডলি বলতে পারো, কোনো সমস্যা নেই। উনি আমাকে বলছে তুমি যমুনা ফিউচার পার্কে আসো, মুভি দেখি। ওই দিন আমি গেছি। যেটা ছিল ভাইয়া, যখন ছোটবেলায় ছিলাম তখন একটু টমবয় টাইপ ছিলাম, যে জিন্স পরতাম, শার্ট পরতাম, হ্যাঁ, চুলে কালার করা ছিল, ওই ভাইবের ছিলাম। 2024 থেকে আমি নিজেই আমার মধ্যে একটা মনে হচ্ছে আমি একটা বাঙালি মেয়ে বা বাঙালিয়ানা আমার মধ্যে অটোমেটিক্যালি কেন যেন আসছে ট্রান্সফরমেশনটা। হঠাৎ একদিন মনে হয়েছে আমি আমার চুল কালো করবো। আগে চুলে কালার করতাম, সব কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে, যে কোনো ট্রেন্ডিং কালার হলে আমি চুলে অ্যাপ্লাই করতাম। আমি চুল কালো করে ফেলবো, আমার কালার চুলে আমার অস্বস্তি লাগতেছে, আমি কালো করে ফেলবো। দেন আমি চুল কালো করলাম, ওয়েস্টার্ন আউটফিট পুরো বাদ দিয়ে দিলাম নিজেই। এটা আমাকে কেউ বলে নাই। আমি দেশীয় ড্রেস সব থেকে বেশি ক্যারি করতাম, শাড়ি, প্রচুর শাড়ি পরতাম। শাড়ি পরলে কেন যেন মনে হতো যে খুব ভালো লাগছে, শাড়ি, জুয়েলারি, এই দেশীয় আউটফিট গুলা পরতাম, সালোয়ার কামিজ, হ্যাঁ, ওয়েস্টার্ন। তারপরে একটা সময় দেখলাম যে আর ওয়েস্টার্ন পরলে না খুব আনকমফোর্টেবল লাগছে, মানে ভাবতাম যে মাঝে মাঝে ওয়েস্টার্ন পরবো, বাট আনকমফোর্টেবল লাগছে, তো শাড়ি টাড়ি। তো উনি যখন আমাকে অনেক গ্যাপের পরে, 3-4 বছর গ্যাপের পর উনি যখন আমাকে সেকেন্ড বার দেখলো আর কি, 2024 সালে উনি আমাকে যখন আবার দেখলো, উনি দেখে আসলে মানে উনি একটু অবসেশন কাজ করছে না আমার প্রতি, ভালো লাগা মানে ইলেশন কাজ করেছে আই গেস, যে ওনার ভালো লাগছে প্রথমবার। উনি আমাকে নোটিস করছে, তখন আমি শাড়ি পরে গেছিলাম একটা,
একটা সিল্কের একটা শাড়ি পরা ছিলাম, জর্জেস সিল্ক টাইপের। অ্যান্ড উনি যে যেরকম ক্রাইটেরিয়া পছন্দ করে, আমি কিন্তু জানতাম না যে ওনার এই ক্রাইটেরিয়া পছন্দ, কারণ ওনার সাথে আবার এইসব নিয়ে কখনো কথা হয়নি যে ওনার কি ক্রাইটেরিয়া পছন্দ। তো কাচের চুড়ি, পায়ে সবসময় নুপুর পরা, অলওয়েজ টিপ ক্যারি করা, মানে বাঙালি শাড়ির সাথে মানুষ যেভাবে মানে যেভাবে নিজেকে ক্যারি করে। এবং সবাই বলে যে আমার ফ্যাশন সেন্স নাকি ভালো, এটা বলে যে আমার ফ্যাশন সেন্স খুবই ভালো, প্রো লেভেলের, বা আমি অনেক সেন্স আমি মানে যে কোনো ড্রেস ক্যারি করতে পারি খুব ভালোভাবে, সুন্দরভাবে। তো ওই জায়গা থেকে উনি আমাকে দেখেছে ব্লকবাস্টারে, আমরা মুভি দেখছি, কফি খাইছি, এবং ওই যে ভিতরের জায়গাটাতে, বসার যে জায়গাটাতে অনেকক্ষণ বসে অনেক ঘন্টা এভাবে কথা বলেছি। তারপর যেটা হয়তো কি, যে আমি তো একা আমি কি করব, জাস্ট ইন্টার্ন করতেছি, আবার প্র্যাকটিস করতেছি চেম্বারে। রাজলক্ষ্মীতে আমি যাইতাম একজন স্যারের চেম্বারে, সপ্তাহে 3 দিন যাইতাম। তো বাকি টাইম আমার খুব একটা কাজ ছিল না, কারণ অনেক পড়াশোনার প্রেশার পার করে আমি যখন পাশ করে গেছি, তখন আমার মনে হয়েছে যে আমি একটু রিলিফ, এখন আমার ফ্রি টাইম আছে। উনি আমাকে ডাকতো, উনি সবসময় আমাকে ডাকতো যে আসো কথা বলি, আবার আসো মুভি দেখি। আমি যাইতাম, কারণ আমার বাসার পাশেই যমুনা ফিউচার পার্ক। কারণ আমি নিকুঞ্জ 2-তে থাকি, বাসা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, আমার বাসার পাশে। উনি কোথায় থাকতেন? উনি হচ্ছে স্কাটন, ওনার বাসা ছিল। আচ্ছা, ওকে। তো ওনার হচ্ছে পোস্টিং ছিল ব্রাহ্মণবাড়িয়াতে তখন। উনি ব্রাহ্মণবাড়িয়াতে সকালে ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাইতো, 5টা পর্যন্ত অফিস করতো, এবং সাথে সাথে ট্রেনে উনি আবার ঢাকা ব্যাক করতো। উনি স্টে করতো না, ওনার ভয় লাগতো নাকি ওখানে থাকতে একা একা। ওনাদের জন্য তো থাকার জায়গা থাকে, উপরে কোয়ার্টার থাকে। তো সেই জায়গা থেকে উনি হচ্ছে ব্যাক চলে আসতো, এসে উনি ওরকম আর কি ঘোরাফেরা, মানে একটু এরকম পছন্দ করে মুভি দেখা। উনি কখনো প্রপোজ করছে আপনাকে? উনি আমাকে বিয়ের প্রপোজালও দিয়েছে। না, কত আমাদের সালে? 24 সালেই। উনি বলছে যে আমি আপনাকে বিয়ে করব। উনি যখন আমাকে বলতেছে, প্রথমবার যেটা হয়েছে, ও আমাকে বলতেছে যে আমার একটা ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়াতে থাকে, আমি আমার একটা ফ্রেন্ডের জন্য, আচ্ছা দেখো তো তোমার কোনো বান্ধবী আছে কিনা যার সাথে হচ্ছে মানে বিয়ে। আমি অনেকগুলো বিয়ে দিছি, 11টা বিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি ঘটকালিও কিন্তু করি, আমাকে বলতেছে। তখন আমি ওনাকে বলছি যে আমি তো পাত্রী, মজা করে বলতেছে, আমি তো পাত্রী, আমার জন্য আমার বাসা থেকে ছেলে দেখতেছে, তো তুমি আমাকে দেখো। তখন আমি তুমি করে বলতাম, তো আমাকে দেখো। পরে বলতেছে, দেখলাম সে খুব ট্রিগার্ড হয়ে গেল, খুব রাগ হয়ে গেল যে কেন আমাকে কি তোমার চোখে লাগে না, বা আমি কি নাই, আমি তো আছি, তোমার কেন অন্য ছেলে লাগবে, এরকম একটা ব্যাপার। তো তখন ওনার সাথে আমি বসতাম, বসে বসে কথা বলতাম, বলতে বলতে একটা সময় আমার তো আগে থেকেই একটা ভালো লাগা ছিল, বাট আমি ওই সেন্সে ওনার সাথে দেখা করিনি যে ওনার সাথে কোনো সম্পর্কে বা বিয়ে কোনো ঘটিত ব্যাপারে আমরা। যখন উনি বিয়ের কথাটা বলতেছে, তখন কি ওনার ওয়াইফের সঙ্গে সেপারেটেড, ডিভোর্সড, অলরেডি পেপার সাইন হয়ে গেছে? তার মানে উনি সিঙ্গেল তখন উনি সিঙ্গেল। সো আপনার রিলেশনশিপ জায়েজ আছে সেই সময়? আমি যখন উনি আমাকে এটাই বলছে যে উনি ডিভোর্সড, হি ইজ কমপ্লিটলি সিঙ্গেল, এন্ড আমি যখন দেখলাম যে ওনার আসলে কোনো সন্তানও নেই, জি, তখন আমার মনে হয়েছে যে ঠিক আছে, একটা মানুষের পাস্ট থাকতে পারে, পাস্টে তার একটা বিয়ে থাকতে পারে, এবং যখন সে ডিভোর্সড হয়ে যাবে তখন তো সেটা ক্যারি করছে না, সে একটা সিঙ্গেল পারসন, সে যে কোনো মানুষকে পছন্দ করতে পারে। এন্ড দেন ইউ গাইজ আর ইনটু রিলেশনশিপ। ইয়েস। আপনারা লিভিং এ ছিলেন কখনো? লিভ ইন বলতে নট লাইক দ্যাট, মানে ওই টাইপের না, বাট রিলেশনশিপে তো টুকটাক ইন্টিমেসি হয়, যেটা হয় আর কি, প্রেম। ওনার প্রতি আমার একটা অবসেশন, বা ওনার আমার প্রতি একটা অবসেশন ছিল, এবং ইট ওয়াজ অ্যাবাউট টু ম্যারি, মানে বিয়ে হইতে যাচ্ছে একটা রিলেশনশিপ। এক্স্যাক্টলি। সো আপনারা ঘুরেছেন বিভিন্ন জায়গায় দুজন একসাথে? ঘুরেছি, মানে এমন না যে আউটডোরে অনেক ঘুরেছি। ঢাকার মধ্যেই দেখা যায় যে রাস্তাঘাটে ঘুরছি প্রচুর, বা ক্যাফেতে, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায়। নিউজের মধ্যে আমি যতটুকু পড়ছিলাম যে ইঙ্গিতটা এরকম যে আপনারা আপনারা একসাথে ছিলেন দীর্ঘ সময়ের জন্য। ওইটাতে না, নিউজটা যেটা করেছে উনি আমার কনসেন্ট ছাড়া করেছে। আপনার কোনো মতামত নেয় নাই, কোনো ইন্টারভিউ নেয় নাই? দিস নট নিউজ হইতে হলে দুই পক্ষের মতামত লাগবেই। না, ওর সাথে মানে আমার মতামত নেয়নি বলতে আমি বলছি, উনি আমাকে নক দিয়েছে আমার জামিনের পরপরই, আচ্ছা, যিনি নিউজটা করেছে। এবং নক দেওয়ার পরে আই গট স্কেয়ার্ড যে
আবার যদি কোনো ক্রাইম রিপোর্টার, আমি তার সাথে যাই বলবো, উনি যদি রেকর্ড করে রাখে, এবার ও অপর পক্ষকে যদি শোনায় জি। বা টাকা খাওয়ার অনেকে টেন্ডেন্সি থাকে, তখন হচ্ছে ও আবার আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে। আমি তো চিনি তাকে, আচ্ছা তার ক্রোধ বেশি। সাংবাদিক সাহেব কথা বলছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমাকে ওই জায়গাটায় আসেন বোন। তাইলে ধরেন রিলেশনশিপ ভালো যাচ্ছে, এভরিথিং ইজ গুড, উনি ডিভোর্সি বলতেছে, দেন প্রবলেমটা কই শুরু হইলো? আচ্ছা, বলতেছি রিলেশনশিপ ভালো যাচ্ছে, সবকিছু ভালো যাচ্ছে, and ওই সময়টাও খুব ভালো যাচ্ছে। স্বাভাবিক। And দীর্ঘদিন একসাথে ছিলাম বলতে ওরা জানে সেটা হচ্ছে যে 19 সাল থেকে পরিচয়, এগুলো তো সবই জানে, এবং লেখার মধ্যে অনেক কিছু সঠিক লেখাই আছে। আমি কখনো ইন্টারভিউতে বলিনি। জি। ওনারা ক্রাইম রিপোর্টার, ওনাদের তো আর দৈনিক ইনকিলাব কিন্তু অনেক বড় পত্রিকা, হ্যাঁ, খুবই সম্মানিত পত্রিকা। সো তারা হচ্ছে আন্দাজে যে ফ্রন্ট পেজ একটা নিউজ করে দেবে সেটাও না। আমার জিডির কপি বের করে ফেলছে, আমি 2টা সাধারণ ডায়েরি করেছিলাম, এগুলো আমি তাদেরকে দেইনি। আমরা প্রতিদিন মুভি দেখছি, ঘুরছি ফিরছি, দুইজনে বসে আছি, গল্প করতেছি ঘন্টার পর ঘন্টা। আজকের দিন কথা প্রবলেমটা কই হইলো আসলে? প্রবলেম সামহাউ আমার মনে হলো উনি ওনার এক্সের প্রতি দুর্বল। ওকে। যেহেতু অনেক বছরের একসাথে ছিল, বিয়ে তার সংসার, বিয়ের তার সংসার, বাট উনি আমাকে, মানে আমি যতদূর জানি তার এক্স আমাকে যেটা বলেছে যে তার ম্যারিটাল লাইফের হ্যাপিনেস কখনোই ছিল না। বিয়ের 2 বছর পর্যন্ত এটার এক্সিস্টেন্সটা ছিল, হ্যাপিনেসটা। তারপর থেকে তাদের মধ্যে আসলে আন্ডারস্ট্যান্ডিং হয়নি, মিসম্যাচ ছিল অনেক, এবং ম্যারিটাল লাইফে কখনো হ্যাপিলি ম্যারিড লাইফ ছিলই না তাদের। ওর যা ইচ্ছা হোক না, হ্যাঁ, আপনার সেটা life এ আমার করতে জানার তো দিতে। দরকার নাই। তো সেই জায়গা থেকে সামহাও আমার মনে হলো যে উনি আসলে এখনো ওনার এক্সের প্রতি ওনার একটা ভালো লাগা আছে। ওকে। উনি আমাকে যতই বিয়ে করতে চায়, পছন্দ করতেছে, আমার খুব টেক কেয়ার করতেছে, খুব অবসেশন। হ্যাঁ, হয়তো আমি ওড়না পরেছি, ওড়নাটা একটু এভাবে একটু সরে গেলে ওনার ভালো লাগছে না, বলতেছে এই দেখো রিক্সাওয়ালা মামা তোমার দিকে তাকায় আছে, এই তোমার দিকে তাকাইছে কেন, আমার মানুষকে অন্য কেউ কেন দেখবে, তোমাকে কেউ কেন দেখবে, তুমি হচ্ছে কুইন, তুমি ওইভাবে থাকবা। তোমাকে মানে, বা শাড়ি পরলে কোমর একটু বের হয়ে থাকা যাবে না, হ্যাঁ, শাড়ি এইভাবে কভার করে পরবা, তোমাকে এই সবাই তোমার দিকে তাকায় আসছে। আমি বলছি তুমি কি এগুলোই খালি দেখো সারাক্ষণ? বলছে আমি পছন্দ করি না। তো এইভাবে যখন একটা মানুষ ট্রিট করতে থাকবে এবং আপনার প্রত্যেকটা জিনিস কেয়ার করবে, আপনি মানে আপনি বলার আগে সে বুঝে ফেলবে আপনার মুখের মধ্যে কি আসতেছে, আপনি এখন কি বলতে চাচ্ছেন, তখন আপনার স্বাভাবিক যে কোনো মেয়েই তার প্রতি ফল করবে, এটা খুবই অবভিয়াস। এন্ড যেহেতু অনেক আগে আমার তার প্রতি একটা ভালো লাগাও ছিল, ওই জায়গা থেকে তো আমার ক্রাশ ছিল ছোটবেলার প্রথম ক্রাশ, মানে একমাত্র ক্রাশ যেটাকে বলে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে বিয়ে যখন করতেই হবে, অ্যারেঞ্জ ম্যারেজ, একটা অপরিচিত ছেলেকে করব, তাকে আমি দীর্ঘদিন চিনি, এবং যখন তার সাথে মিশতাম দেখতাম না যে সে স্টাফদের সাথে আসলে কখনোই খারাপ আচরণ করছে না। হ্যাঁ, খারাপ আচরণ না, হেল্প মানে কেউ হেল্প করতে চাইলে সাথে সাথে ইনস্ট্যান্ট হেল্প করছে। উনি ওনার এক্সের প্রতি উইকনেস ওনার আছে, সেটা আমার অনেক কিছুতে মনে হয়েছে, মানে ওনার আচার আচরণে মনে হয়েছে তার সাথে ওনার সামহাও উনি এখনো হয়তো বা তাকে উনি পেতে চাচ্ছে। ওকে। আমাকে উনি একটা অপশন হিসেবে ট্রিট করছে, যদি ওনার সাথে আদৌ মিল না হয়ে যায়, তাহলে আপনি কারোর সাথে সেটেল ডাউন করতে হবে, দেন একা থাকতে পারবে। আপুর বাসা হচ্ছে মানে আমি তাকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না, আমি কথার জি স্টোরির জন্য বলছি। ওনার বাসা হচ্ছে ময়মনসিংহ, আর ওনার বাসা হচ্ছে জামালপুর। উনি হঠাৎ করে ওনার ফ্রেন্ডরা বসে আছে, আমিও বসে আছি, কনভারসেশন হচ্ছে। কনভারসেশনের মধ্যে উনি আমাকে বলতেছে, উনি ওনার ফ্রেন্ডকে বলতেছে, মানে ময়মনসিংহ নিয়ে কেউ একটা কিছু বলতেছে। উনি বলছে ময়মনসিংহ তো আমার শ্বশুর বাড়ির এলাকা, উনি বলতেছে। আমি জাস্ট অবাক হয়ে গেলাম, বলতেছে আমার শ্বশুর বাড়ির এলাকা। আমি অবাক হয়ে গেলাম, শ্বশুর বাড়ির এলাকা? উনি স্লিপ অফ টাঙে বলছে, আমার পাশে বসেই বলছে, স্লিপ অফ টাঙে বলছে, ওনার হয়তো খেয়াল নেই উনি বলছে, কিন্তু ওটা আমার মাথার মধ্যে রয়ে গেছে। তো ওকে আমি অসংখ্যবার বলছি যে তোমার কি তার প্রতি দুর্বলতা আছে, তুমি কি চাও সে তোমার লাইফে আবারও ব্যাক করুক, বা তুমি কি তার সাথে আবার সর্ট আউট করতে চাও কিনা? তুমি যদি চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম, আমার কোনো সমস্যা নাই। আমার অনেক অ্যাক্টিভিটিসে মনে হয় যে তুমি মনে হয় একটু তার প্রতি ইমোশনাল, তুমি ডিপ্রেশনে আছো, তুমি ওই ডিপ্রেশন হিল করার জন্য আমাকে ইউজ করছো অপশন হিসেবে। তুমি কি চাও যাইতে? অসংখ্যবার আমি তাকে বলেছি যে তুমি চাইলে। তখন সে অনেক রিয়্যাক্ট করতো, অনেক বাজেভাবে রিয়্যাক্ট করতো, যে কি বালসাল নিয়ে কথা বলতো, এরকম টাইপ। হ্যাঁ, এগুলো কি বলতেছো তুমি, ইমোশনাল চাইল্ডিশ অ্যাক্ট করতেছো কেন, বা এগুলো নিয়ে বলতেছো কেন, এরকম। ভালো কথা,
যখন দেশের সিচুয়েশন খুবই খারাপ হইলো, হ্যাঁ অগস্টে। হ্যাঁ এই যে জুলাই আন্দোলনে উনি অফিস যাওয়া টোটালি বন্ধ করে দিছে, তখন ওনার সাথে আমার আরো বেশি ইন্টারাকশন হয়, কারণ হচ্ছে ওনার কোনো কাজ নাই, বুঝতে পারছি। বেকার বসে আছে, অফিসিয়াল কাজও নাই, অফিসও যাচ্ছে না। তখন এমন হইতে যে সকাল থেকে রাত পর্যন্ত উনি আর আমি বাইরে বসে আছি, কোথাও এক জায়গায় বসে বসে কথা বলতেছি। উনি আমাকে বলতেছে যে তারপর পর অফিসে জয়েন করতে হবে, এটা ওনার চাকরি। বলতেছে আমার তো অফিসে জয়েন করতে হবে, এটা আমার চাকরি, সো আমার একটু ভয় লাগতেছে কিভাবে যাব, তুমি কি আমার সাথে একটু যাবা ব্রাহ্মণবাড়িয়া? আমি সকালে যাই আর 5টার সময় আবার চলে আসি, কিন্তু এখন এই সিচুয়েশন, অনেকদিন উনি যায়নি, তখন দেশের এমন সিচুয়েশন। হ্যাঁ, তার মধ্যে ওনার সাথে আমার আরো আন্ডারস্ট্যান্ডিং একদম গভীর হয়ে গেছে। দেন বলছে যে আমরা চলো দেশের বাইরে চলো। আমি তখন আগেই আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলাম, ওনার জন্য না, ওর সাথে পরিচয়ের আগে থেকে আমি ডিসাইডেড যে আমি হায়ার স্টাডিজের জন্য বাইরে যাব। তখন ও বলছে যে আমিও যাব। দেন আমার প্রেফারেবল কান্ট্রি ছিল যে আমি ইউরোপ বা ইউএসএ যাব। উনি তখন বলছে অস্ট্রেলিয়া বেটার। তখন উনি একবার আইএলটিএস দিয়েছে অনেক বছর আগে, 8.5 ছিল ব্যান্ড স্কোর আউট অফ 9। উনি আমাকে বলছে যে আইএলটিএস দাও, 6 পাইলে হবে তোমার, চলো আমরা চলে যাই। তখন উনি আমাকে বাচ্চাদের ওই যে ভোকাবুলারিও কিনে দিচ্ছে যে পড়ো, এটা এগুলো পড়ে শুরু করো, আমার কাছে প্রতিদিন পড়া দিবা, আমি তোমাকে যেটা যেটা বলবো আমার কাছে পড়া দিবা তুমি প্রতিদিন। এভাবে চলছে যে আমরা প্ল্যান করছি। ওনার বাচ্চা নেওয়ার প্রতি প্রচুর ফ্যাসিনেশন, উনি বাচ্চা নেবে, মানে বিয়ে করেই নিবে, মানে বিয়ে করার পর পরে বাচ্চা নিয়ে নিবে। তো বলছে যে দেশের এই সিচুয়েশন, আমি ভয় লাগতেছে, তো তুমি যাবে কিনা আমার সাথে? আর আমার মধ্যে না কোনো ভয় লাগতেছে না, আমার আগে যে মেরে ফেলবে কিনা, আমি মরে যাবো কিনা, আমাকে কেটে ফেলবে কিনা, বা ওর সাথে বের হওয়া তো আমার জন্য। হ্যাঁ, তারপর বলতেছে যে এই যে নিজের গাড়ি নিয়ে যায়নি, নিজের ব্ল্যাক কালার একটা গাড়ি ছিল, ওইটাও নিয়ে যায়নি, যে গাড়িতে ওই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা সিলটেড, বা কেউ ভাঙচুর করতে পারে, অবশ্যই ভাঙচুর করবে রাস্তাঘাটে, খুব বাজে অবস্থা হবে। সে অন্য ড্রাইভার তার পরিচিত, তাকে কল করছে যে আসো। দেন গেলাম অফিসে। স্বাভাবিকভাবে অফিসে যখন যাব তখন সবাই ম্যাডাম হিসেবে ট্রিট করবে, ভাববে যে স্যারের ওয়াইফ, এবং সেভাবে সবাই আমাকে ট্রিট করতেছিল যে হ্যাঁ ম্যাডাম আসছে, এরকম একটা বিষয় ছিল। অফিসে গেলাম, যাওয়ার পরে বলল যে 15ই আগস্ট তো সরকারি ছুটি, তখন সরকারি ছুটি বাতিল হয়েছে। আমি অনেক শর্ট করে বলতেছি, মানে আরো অনেক স্টোরি। আপনি কি ব্রাহ্মণবাড়িয়া ছিলেন? ব্রাহ্মণবাড়িতে ছিলাম কিছু। কতদিন? বা যখন আটকা পড়ে যেতাম তখন হয়তো বা থাকা লাগতো, ঠিকই। ওকে ফাইন, ওইখানটা ছিলেন, নো ইস্যুস। আমার ইস্যু হচ্ছে যে আপনি কখন মনে হলো যে এই লোকটা আপনার সঙ্গে প্রতারণা করছে? লাস্ট বার যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম ঢাকাতে, তখনও সবকিছু ওকে, মানে কোনো কিছু কিন্তু প্রবলেম নাই, ওকে, এভরিথিং ওয়াজ ফাইন। আসার পর একদিন হঠাৎ করে আমি ওকে কল দিচ্ছি, ও আমাকে খুব বিজি দেখাচ্ছে যে ও বিজি আছে। নর্মাল টাইমে যেটা হয় যে আমি যদি ফোনটা ফ্লাইট মোডে দিয়ে ঘুমাই নিকুঞ্জতে বাসার মধ্যে, সে পাগলের মতো কল দিতে থাকবে, আমাকে উল্টাপাল্টা বলতে থাকবে, কোথায় তুমি, এরকম কেন, ফোন বন্ধ রাখো কেন, হ্যাঁ। তারপর আমাকে আবার মাঝে মাঝে স্নেহ করে তুই করে বলতো, এ তো ওর বাসার অন্য কেউ আছে, নাম্বার দিবে আমার কাছে, আমি তো ভাবছি তুই আমাকে ব্লক করে দিয়ে চলে গেছো, তুই উনি আমার মনে হতো কি উনি আমাকে হারানোর জন্য ভয় পাইতেছে, যেটা মিথ্যা, মানে সত্যি না। তো উনি আমাকে একদিন রাতের বেলা বলতেছে, রাত 10টা-11টার দিকে উনি আমাকে বলতেছে, আমি বলতেছি তোমার কি কোনো প্রবলেম হয়েছে, হঠাৎ করে তোমার তুমি একটু ডিস্টেন্স ক্রিয়েট করছো, বা ডিস্টেন্স না, মানে তুমি কাজে ব্যস্ত হয়ে গেছো বা কিছু, মানে কোন কি সমস্যা বা কিছু। উনি বলতেছে না, ওনার বাবা মা দুইজনই স্ট্রোকের পেশেন্ট, ওনার মার কিডনি জটিলতা আছে, দুজনই স্ট্রোকের পেশেন্ট, অনেক সময় হসপিটালে ভর্তি হইতো, একজনের পর একজন সিরিয়ালে থাকেই। তো বাসায় হসপিটাল সেট আপ করা আর কি। তো আমাকে বলতেছে সূত্রটা যেখান থেকে হয়েছে, আমাকে বলতেছে আমার স্পাউসের ডেঙ্গু হয়েছে, সে আমাকে লিখছে আমার স্পাউসের ডেঙ্গু হয়েছে। আমি তখন আমার মনে হচ্ছে মাথার উপর আকাশটা ভেঙে পড়লো, যে স্পাউসের ডেঙ্গু হয়েছে মানে। আমি তখন কোশ্চেন করছি স্পাউসের ডেঙ্গু হয়েছে মানে। ও আবার যেদিন হচ্ছে সে আমাকে বলছে যে আমার শ্বশুরবাড়ি ময়মনসিংহ, তখন আমি
ওই দিন সকালবেলা ওর কুমিল্লাতে হেড অফিসে ওর মিটিং আছে, বলছে তুমি আমার সাথে যাও, আবার বিকেল আমরা চলে আসবো। আমি বলছি আমি হেড অফিসে গিয়ে কি করবো, আমার তো বোরিং লাগবে। বলছে আমি তোমাকে পরিচয় করে দেবো, সবার সাথে বসে থাকবা, আর যদি এমন না হয় তাহলে তোমাকে আমি কোথাও একটা থাকার জায়গা করে দেবো বা কিছু একটা ব্যবস্থা করে দেবো, আমরা ঘুরবো, বেশিক্ষণ লাগবে না। এটা বললাম, আমাকে নিয়ে কিছু অ্যাসিস্ট্যান্টও ছিল সাথে। তো আমি যাব না, আমি সকাল থেকে কাঁদতেছি, আমি বলছি আমি বাসায়, আমি তো যাবো। কেন কাঁদতেছিলেন? আমি কাঁদতেছি, আমি বলছি যে না, তোমার অবশ্যই তার সাথে সম্পর্ক আছে, তুমি বলো তোমার ম্যারিটাল স্ট্যাটাস কি। তখন ঝগড়াও লাগছে, তুমি আমাকে ক্লিয়ারলি বললো তোমার ম্যারিটাল স্ট্যাটাস কি, আর ইউ ম্যারিড, আর ইউ সেপারেটেড, অর আর ইউ ডিভোর্সড, তুমি আমাকে বলো, তুমি আমাকে ক্লিয়ার করো। তখন আমতা করতেছে, কি করতেছো, কি তুমি এমন করতেছো কেন বা কিছু। এবং সে আমাকে বোঝানোর ট্রাই করছে, সে সিঙ্গেল। হ্যাঁ, তো তারপরে আমি বলছি আমি যাব না, আমি কুমিল্লাতে যাব না। এবং সে আমাকে তখন সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, সে অসুস্থ হয়ে গেছে, তার কাশি উঠছে, তার মানে যায় যে অবস্থা এখন। হ্যাঁ ঠিক আছে তুমি চলে যাও, এরকম একটা অ্যাক্টিং করতেছে। দেন আমি আবার তার সাথে গেলাম, গিয়ে উনি 5টা পর্যন্ত মিটিং করছেন, আমি গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, এরকম ছিল আর কি। তখন আমি ভাবছিলাম যে আমি তারপর থেকেই না অনেক সময় আমার অনেক আচরণে মনে হয়েছে যে ওনার তার প্রতি তার সাথে ওনার কোনো একটা মানে উইকনেস আছে, এবং আমি এখান থেকে বের হতে চাই। আমি এটা আমার কাছে মাথায় পেইন লাগছে অনেক। যখন বলছে আমার স্পাউসের ডেঙ্গু হয়েছে, তখন আমি একদম পুরো শক খাই গেছি। আমি তাকে জিজ্ঞেস করছি যে স্পাউস আসলো কোথা থেকে, তুমি না সিঙ্গেল, তোমার না ম্যারিড লাইফে, তুমি নাকি তোমার তো ম্যারিটাল লাইফ থাকারই কথা না, তাহলে স্পাউস কোথা থেকে আসছে? হ্যাঁ, দ্যাট মিনস তোমার ওয়াইফের সাথে তোমার এখনো কানেকশন আছে আর হোয়াট এভার। ইস্যুটা ওখান থেকেই শুরু হয়েছে, যখন বলছে আমার স্পাউসের ডেঙ্গু হয়েছে। তখন আমারও তখন হঠাৎ করে মনে হয়েছে কিসের স্পাউস, কোথা থেকে আসছে। তখন আমি ওনার এক্স ওয়াইফ মানে স্পাউস হিসেবে উনি যাকে ক্লেম করেছিল, আমি তাকে কল দিয়েছিলাম। আমি ওটা রাগের মাথায় দিয়েছিলাম, শুধু আমি এতটুকু শিওর হওয়ার জন্য যে কারণ আমার মনের মধ্যে খুঁতখুত করতেছে, উচিত তো সেটা উচিত, তাদের মধ্যে কানেকশন আছে কিনা, এটা কি আমার দোষ? কিন্তু এটা উচিত, এটাই তো উচিত ওর জায়গা থেকে, এটাই আমার দোষ। এবং ওনার ওয়াইফ কি বলছে, ডিভোর্স হয়েছে না হয়নি? হ্যাঁ ডিভোর্স হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ পেপারসে ডিভোর্স হয়ে গেছে। এবং আমি কিন্তু ওকে নিয়ে যে খুব অনেক কিছু বলেছি না, আমি জাস্ট এটা জানতে চেয়েছি। শিওর হওয়া তো আপনার লজিক্যাল মানে আইনতই দায়িত্ব। হ্যাঁ, রিলেশনশিপে যাওয়ার আগে আপনার দায়িত্ব। সে আমাকে এটা বলছে যে আমাদের পেপারসে আমরা ডিভোর্সড, এবং সেটা আমাদের ম্যারিড লাইফের হ্যাপিনেস কখনোই ছিল না আমাদের। আমি কারোর সাথে সম্পর্ক যাওয়ার আগে আমার জানার দরকার নাই, সে ডিভোর্সড। আমি শুধু জানতে চাইছি সে পেপারসে ডিভোর্সড কিনা। তাহলে তারপরে কি অসুবিধা? আমাকে জানানো হয়েছে পেপারসে ডিভোর্সড, এবং কিন্তু সে বলছে যে আমার তার সাথে যোগাযোগ হয়। ওকে, মহিলা বলছে, তার এক্স। ওকে, হ্যাঁ, আমার তার সাথে যোগাযোগ হয়, আমি ছাড়তে পারি না, মানে ওই কিছু জিনিস থেকে হচ্ছে আমার তার সাথে কানেকশন আছে, আমরা কানেক্টেড আছি, মেনে নিলাম। তারপর আমাদের কোনো মানে পেপারস আমাদের কোনো অ্যাফেয়ার নেই। সেই জায়গা থেকে ওকে উনি যেটা করছে, তাকে আবার তার সাথে যেহেতু যোগাযোগ আছে, বলছে যে তুমি নাকি একটা মেয়ের সাথে তোমার এরকম নাকি রিলেশনশিপ আছে অর হোয়াট এভার, বা তোমার এরকম। তখন সে হঠাৎ করে তার ক্রোধ বেড়ে গেল। সে আগে থেকে একটু প্রতিহিংসা পরায়ণ, মানে রিভেঞ্জ ন্যাচারও। মানে সে যদি মনে করে যে কেউ আমার ক্ষতি করতেছে, তার কাছে মনে হচ্ছে আমি তার ক্ষতি করছি। তার কাছে এই কল দেওয়াটাকে এসে থানাতে পুলিশরা আমাকে বলছে যে আপনার অন্যায় ছিল, আপনি প্রথম অন্যায় আপনার এটাই, আপনি তার ওয়াইফকে কল দিয়েছেন। দ্বিতীয় অন্যায় কি? দ্বিতীয় অন্যায় আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি। সেটা কখন করেছি? যখন আমি আর সহ্য করতে পারতেছিলাম না। কি সহ্য করতে পারছিলেন না? আচ্ছা বলতেছে, তখন ও আমাকে কন্টিনিউয়াসলি গালি দিচ্ছে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি আমাকে গালি দিচ্ছে, মানে মেসেজ দিয়েই যাইতেছে, যাতা ভাষায় গালি দিচ্ছে। আমি এটা নিতে পারছি না, এবং আমি কোনো কাউন্টার অ্যাটাকও করছি না। আমি ভাবছি যে ও গালি দিতে একসময় থেমে যাবে। আর একটা মানুষ যেটা বলে হয়তো সেটা যে মানে যত গর্জে তত বর্ষে না বলে একটা কথা আছে। ও গালি দিচ্ছে, ও এটা এক্সিকিউট করবে না, কিছু করবে না। ও রাগের মাথায় ক্রোধ থেকে আমাকে গালি দিচ্ছে। ও রাগ উঠলে এমনি গালি দিচ্ছে। প্রতিদিন এরকম 10টা-20টা মেসেজ করে আমাকে পাঠাচ্ছে, গালি দিচ্ছে, তোর জীবনে আমি হেল করে দেবো, এরকম কিছু। পরবর্তীতে যেটা হয়েছে, জানুয়ারি মাসে, তখন আমি আবার আমার বাসা থেকে ছেলে দেখছে। ছেলেটা হচ্ছে আপনাকে অফিশিয়ালি ব্রেকআপ করছিলেন নাকি ওই শেষ? অফিশিয়ালি কোনো ব্রেকআপই হয় নাই, ওই শেষ। ওই ঝগড়াটা লাগলো, তারপর থেকে ঝগড়াটা লাগলো, আর তারপর থেকে আমাকে প্রতিদিন গালি দিতেছে যে আমার 100% ঠিক হওয়া জিনিস তুই 500% মাইনাস করে দিছো। মানে ও আবার বউয়ের কাছে ফিরতে চাইছে। এক্স্যাক্টলি।
আন্ডারস্টুড। এক্স্যাক্টলি ফিরতে চাইছে, মাঝখানে আপনাকে একটা কি বলে অপশন হিসেবে কয়েকদিন ট্রিট করেছে। সে আমাকে পছন্দ আসলে করেনি। তাইলে ধরেন যদি আমি মাঝখানে ট্রিটও করবো, দেন আপনার এবং তার পার্সোনাল ছবিগুলো অন্য মানুষ কিভাবে আপনাকে পাঠায়? আচ্ছা, এখন হচ্ছে সে সবাই বলে যে ভিতরে অন্য কোনো কাহিনী আছে, শুধু একটা কলের জন্য সে এত রাগান্বিত হবে, শুধু কলের জন্যই ভাই রাগান্বিত হয়েছে, আর কোনো ক্ল্যাশ নাই। মানে ওর বউর সাথে কেন ফিরে যেতে পারে নাই? শুধু কলের জন্যই। এবং সে কিন্তু ওর সম্পর্কে প্রত্যেক ওয়াইফ তার হাজবেন্ডের ক্যারেক্টারিস্টিক্স জানে, অবভিয়াসলি। আগেও অনেক মেয়ের ব্যাপারে সে জানছে, জেনেই সে লিভ নিছে। সে আমাকে বলছে যে এমন অনেক মেয়ের আছে যখন এসে আমাকে স্টোরি বলতো মনে হচ্ছে আমার গল্প বলতেছে, আচ্ছা, মনে হচ্ছে আমার গল্প বলতেছে, যেটা হাজবেন্ড ওয়াইফের পার্সোনাল জিনিস সেটা বলতেছে। আমি তো সে নিজে আমাকে প্রচুর ইনফরমেশন দিয়েছে, আমি এগুলো এখন ডিসক্লোজও করতে চাচ্ছি না। অনেক ইনফরমেশন দিয়েছে তার হাজবেন্ড, কারণ ওয়াইফ তো হাজবেন্ডকে বেশি চিনে, আমার থেকে তো বেশি চিনে, সংসার করেছে, সে বিয়ে করেছিল। তো সেই জায়গা থেকে সে এটার জন্য লিভ নিয়েছে। তো কিন্তু আমাকে এইটা বলেন, তাহলে আপনার ব্যক্তিগত ছবি অন্য মানুষের কাছে কেন গেল, কিভাবে গেছে? এখন সে হচ্ছে আমাকে তো বলছেই যে তোকে আমি হাতে মারবো না, ভাতে মারবো, সম্মানে মারবো, আমাকে তোকে আমি হ্যান ত্যান সোসাইটিকে জানাবো তুই ভালো মেয়ে, বা তোকে আমি ডিস্ট্রয় করে দেবো, এরকম হুমকি ধামকি তো আমাকে দিছে, মেসেজ দিছে। আমি ভাবছি ওটা থেমে যাবে। হ্যাঁ, যখন আমাকে বেশি হুমকি ধামকি দিত তখন আমি আবার ওই আপুকে বলতাম যে দেখেন এগুলা কোনো কথা, আমি আপনাকে একটা কল দেওয়ার প্রেক্ষিতে কি আমার লাইফ এরকম থ্রেটিং এর মধ্যে পড়তেছে? তো উনি বলতেছে আপু এগুলো ও এমনি মনে চিল্লাচিল্লি করে থেমে যাবে, আপনি চুপ হয়ে যান, আপনি কিছু করবেন আর। তো আমার বিয়ে ঠিক হয়েছে, মানে বিয়ে ঠিক হয়েছে বলতে একটা আমেরিকা প্রবাসী ছেলে, পিএইচডি হোল্ডার, পিএইচডি শেষ করেছে, চাকরি করছে, তার সাথে আমার বিয়ের কথাবার্তা হয়েছে, বাসা থেকে ঠিকঠাক হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ। আমি কিছুদিন কথা বলেছি, এমন না যে আমি প্রেম টেম হয়েছে, আমি মনে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ মানুষ তো করেই, ফ্যামিলি যখন যাচ্ছে বিয়ে করে ফেলি, কি করব? মানে তখন আমি আসলে কি করবো আমি বুঝতে পারছি না। সেটা ও জানছে যে আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে আমি শপিংও করেছি, জানছে। জানার পরে জানুয়ারির 9 তারিখ আমি বাইরে গেছি, আমার কাজিনদের নিয়ে আমি বাইরে গেছি, আমার তখন নেট অফ। বাসায় আসার পরে হঠাৎ করে নেটটা অন করার পর দেখি কোনো একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে তুমি একটা ছবি পাঠাইছে, আমার একার একটা ছবি, যেটা আমার কনসেন্ট ছাড়া তোলা ছবি, আমার কনসেন্ট নিয়ে তোলা না। আমি জানি না, আমি ছবি দেখে চিনতেও পারিনি যেটা এটা কি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করছে, বা এই ছবিটা কোথাকার আমি কিছুই চিনি না। ছবিটা পাঠাইছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, বলতেছে যে এটা কি তুমি? আমাকে লিখছে এটা কি তুমি আমার সাথে যোগাযোগ করো। আমার কাছে ভয়েস রেকর্ডগুলো ছিল, আই লস্ট মাই আইফোন, আপনাকে শোনাইতে পারতাম, তুমি হলে আমাকে ফোন দাও। তখন তো আমার কাছে এটা তো নতুন জিনিস ভাই, আমি তো ভয় পাইছি যে আল্লাহ আমার সম্মানহানি হবে, আমার মানুষ দেখলে কি মনে করবে, মানুষ মানে আমি তো শেষ, এরকম মনে হয়েছে আমি তো শেষ আল্লাহ আমি কি। এবং এটা যে ও করাইছে তখন আমি সেটা বোঝারও কোনো সিস্টেম নাই, বুঝতেও পারি নাই যেটা ও করাইছে, বা ওর মতো একটা মানুষের কাছ থেকে এত নিকৃষ্ট বা এত লোয়ার ক্লাস কাজ করা পসিবল, এটা আমার মাথাতে আসে নাই। মানে আমি আমার মাথাতেও মানে ভুলেও আসে না যে ও করাইতে পারে। আমি ভাবলাম কে এটা, তখন আমি কল দিলাম, কল দেওয়ার পর ওই পাশ থেকে একটা ভয়েস আসছে, ছেলের কণ্ঠ, বলছে তুমি রেকর্ড করতেছো নাকি? আমি বলছি কিভাবে রেকর্ড করবো, আপনি তো হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন, আর আমি রেকর্ড করে কি করবো, আপনি কি চাচ্ছেন আমার কাছে? বলছে কালকে সকাল 10টার মধ্যে জিডির কপিতে আছে এবং ডিবিতে এটার কাগজও আছে, টাকাটা যে আমি পাঠাইছি, কালকে সকাল 10টার মধ্যে তুমি আমাকে 50,000 টাকা পাঠাবা। যদি 50,000 টাকা পাঠাও তাহলে এই কাহিনী এখানে শেষ, তোমার কোনো ক্ষতি করবো না, কিছু করবো না। আর যদি না পাঠাও তাহলে এই ছবি সব জায়গায় পৌঁছাই যাবে, তোমার ফ্রেন্ড সার্কেল, ক্যাম্পাস, তোমার পরিচিত। তখন আমি বলছি ভাইয়া আমি কাল একটা রাতের মধ্যে আমি 50,000 টাকা কিভাবে ম্যানেজ করবো, আমার কাছে তো টাকা নাই। তখন সারা রাত আমি ওনার হাত পা ধরছি, ভাইয়া আমাকে তো আপনি 20,000 টাকা রাখেন। আমাকে তুই কি আমাকে ফকিন্নি মনে করতেছিস? তোর মতো কত মেয়ে সেভাবে টাকা দিয়েও গেছে, আমার সাথে থাইকাও গেছে, তুই আমাকে টাকা পাঠাবি না? মানে সকাল 10টা মানে 10টা, যদি বেশি দেরি হয় তাহলে কিন্তু তোর আরো বেশি দিতে হবে। তখন আমি তার বার্গেনিং করলাম, ভাইয়া কমান, আচ্ছা 20,000 না, আচ্ছা 25,000, এরকম করে বার্গেনিং করলাম। সারা রাত এইভাবে আমি ঘুমাই নাই। এবং তখন আমার যেহেতু বিয়ের প্রসেসিং চলছে, আমার বাসায় আমার আম্মু আছে, ঢাকার বাসাতে আম্মু আছে, আমার আত্মীয়, আমার রিলেটিভসরা, বাসা ভর্তি মানুষ, তার মধ্যে আমি তো ওই দিক থেকে শেষ। এবং
তখন বিয়েও বা কি করব, যে বিয়ে করার পরও সে অ্যারেঞ্জ ম্যারেজ করবে, সেও বা কেন অ্যাকসেপ্ট করবে? সে হঠাৎ করে কিছু একটা, এবং তাকে দেখে আমি তো চিনি সব মানুষ কিন্তু অতটা স্ট্রং না, অনেক আছে না স্ট্রং যে দেখা যাবে ডাজন্ট ম্যাটার, বা আমার ওয়াইফের একটা পাস্ট থাকতেই পারে, পাস্টে প্রেম হইতে পারে, বা আমি সেটা হ্যান্ডেল করবো, আমি ডিফেন্ড করবো, আমি তোমার পাশে আছি। উনি ওই টাইপের মানুষ ছিল না। ওকে। আমি জানতাম যে এখানে বিয়ে করলে আমার ডিভোর্স হয়ে যাবে, সো ডিভোর্সের ট্যাগ আমি লাগাইতে চাই না। পরবর্তীতে পরের দিন সকালে 10 তারিখ সকালে 10টা শুক্রবার ছিল, টাকা পাঠাইছেন তাকে? টাকা আমি পাঠাইছি। বার্গেনিং করতে করতে কমাইতে কমাইতে 35,000। এই লোকটাকে কি পরে ধরা গেছে যার নম্বরে টাকা পাঠাইলেন and all? এই লোকটাকে ধরা গেছে। ছেলেটার নাম হচ্ছে, ছেলেটা হচ্ছে নাফিজেরই আছে না, অনুগত থাকে না, চাকর বাকর ভাই ভাই করে, পিছে পিছে ঘুরে তাকে টাকা পয়সা দিচ্ছে। এটা কি পুলিশ বের করছে? এটা পুলিশ বের করছে। আচ্ছা, আমি প্রথমে বের করছি, তারপরে প্রথমে আমি বের করতে পারিনি। প্রথমে আমি যেটা করছি যে আমি তখন আমি হচ্ছে শাহবাগ ছিলাম। যখন আপনি কখন টের পাইলেন যে এটা আপনার এক্সই আসলে করাচ্ছে? কখন টের পাইছি, ওই ছবির মধ্যে আরেকটা ছবি পাঠাইছে। হ্যাঁ, তারপর আরেকটা ছবি পাঠিয়েছে, যে ছবিতে আমি ড্রেস ওয়্যার করা ছিলাম, পরা ছিলেন, ড্রেস পরা, পুরো ড্রেস পরা। আর আগেরগুলো ছবিতে আগের দু একটা ছিল যে মানে জামা কাপড় ছিল না, না মানে হচ্ছে একটু রিভিলিং টাইপের ড্রেস, মানে বোঝা যাচ্ছে না যে এটা কোথাকার ছবি, কিভাবে আসলো, আমার কনসেন্ট ছাড়া তোলা। আচ্ছা। এটা পরবর্তীতে যখন কোর্টেও মানে আমাকে ব্ল্যাকমেইল করি তো আমাকে ব্ল্যাকমেইলার বানাইছে, আমাকে ব্ল্যাকমেইল করা ছবি দিয়ে তো আমাকে ব্ল্যাকমেইলার বানাইছে। সেটা তো কোর্টে তারা দেখাইছে, যখন আমাকে কোর্টে তুলছে, রিমান্ড ডাকছে, আমাকে রিমান্ড ডাকছে, তখন তো ওই ছবি দেখাইছে, তখন তো মানে বলছে, মানে সরি আমি কথা, হ্যাঁ, কি ওরা বলছে যে আপনি ওকে ব্ল্যাকমেইল করছেন, সেটা বলছে? হ্যাঁ, ওকে মানে ওরা তো ওই যে বাদী যাকে বানাইছে, প্রক্সি বাদী, তাকে তো মামলার ধারাতে তো এটাও আছে যে ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাৎ করেছি, 10 লাখ টাকার প্রতারণা করেছি। হ্যাঁ, যে বাদীকে আমি জীবনে আমি তো দেখি নাই ভাই, বাদীর উকিল দেখে নাই, থানাতেও দেখে নাই, থানায় জীবনে যায় নাই, কোর্টেও জীবনে যায় নাই, তার চেহারাটা পর্যন্ত আজ পর্যন্ত কেউ চিনে না। উনি ভাড়াটে বাদী, উনি ভাড়ায় মামলা করে আর কি, ভাড়ায় ওনাকে দিয়ে মামলা করায়, কারণ দুইজনের বাড়ি জামালপুরে। আপনি দেখেন না এখানে নিউজেও লেখা আছে, এবং ওনার ডিটেইলিং আমিও জানতাম না, এই নিউজ থেকে আমি জানছি। এবং যখন আদালতে নিচ্ছে তখন উনি আসেন এই সামনে? কোনোদিন আসে নাই, থানায়ও আসে নাই, আমাকে থানায় নিয়েও তো এক রাত রাখছে। উনি কোনোদিন থানায় আসে নাই, উনি কোনোদিন কোর্টেও আসে নাই। তাহলে তো অটোমেটিকলি এই মামলা হয়ে যাবে, খারিজ তো হইছে ভাইয়া। কিন্তু আপনি আমাদের দেশের ল তো বুঝেন, 8 মাস প্রতিদিন আমি প্রতি মাসে মাসে আমি হাজিরা দিছি, তারপরে এটা তো দীর্ঘমেয়াদী প্রসিডিউর, খারিজ তো হইছে, কিন্তু ততদিন তো আমার জেল খাটা হয়ে গেছে, তারপর না মামলা খারিজ হয়েছে। জেল যে আমি খাটছি, আমাকে যে কোনো মামলা হইলে আপনাকে ওয়ারেন্ট বের হইলে আপনাকে অ্যারেস্ট করবে নিয়ম অনুযায়ী। এবং অ্যারেস্ট করার পরে আপনার উকিল ধরতে হবে, এবং সেটা দিচ্ছে নারায়ণগঞ্জে, যেটা আমার বাপের জন্মে, 14 গোষ্ঠীর জন্মে কেউ নাই, আমি কোনোদিন যাই নাই, কোনো উকিল চিনি না। আর এক জেলাতে গিয়ে হ্যাঁ, মামলা দিছে নারায়ণগঞ্জে। বোন, এই যে ধরেন প্রেম করার কারণে আপনি জেলে গেলেন, লিটারেলি তো ড্র লাইন এইটাই, প্রেম করার কারণে আপনি জেলে গেলেন, এবং এমন একটা জায়গায় যখন লোকটা আপনাকে বিয়ের কথা বললে, অ্যাফেয়ার যাচ্ছে শেষ মুহূর্তে, একদম 11th আওয়ারে, জাস্ট এক কদম গেলেই আপনার বিয়ে হয়ে যাবে, সেই মোমেন্টে আপনি জানতে পারলেন যে সে তার অতীতের মানুষটার কাছে আবার ফিরে যেতে চাচ্ছে। এরকম। তো বোন, এই পুরো জার্নির মধ্যে কি কখনো আপনার কড়া সন্দেহ লাগে নাই? কখনো মনে হয় নাই যে আমি অনেক বেশি ইউজড হয়ে যাইতেছি এবং আমি এটা আসলে ঠিক করতেছি না, আই শুড স্টপ অর আই শুড টেক ভেরি সিরিয়াস স্টেপ? আমার অনেক দিন মনে হয়েছে যে আমি যখন লাস্টবার আসছি তখনই আমার মনে হয়েছে যে আমি ওর সাথে, আমার মনে হয়েছে ইজ নট আ ম্যারেজ ম্যাটেরিয়াল। মাঝে মাঝে কোনো মিটিংয়ে গেলে আমাকে বসাই রাখতো যে তুমি এখানে বসো, আমি মিটিং করে আসছি, বা গাড়ির মধ্যে অনেক দিন বসেছি, বসে বসে তখন আমি অনেকবার ভাবছি হি ইজ নট আ ম্যারেজ ম্যাটেরিয়াল, হি ইজ আ গুড হিউম্যান বিং মেবি, বাট হি ইজ নট আ ম্যারেজ ম্যাটেরিয়াল। গুড হিউম্যান বিং কেমন করে হয় একটা মানুষ? জানি না, মানে আমি হয়তো পছন্দ করতাম। একটা মানুষকে সে রীতিমতো জেল খাটাচ্ছে, তার একান্ত ব্যক্তিগত ছবি অনলাইনে ছেড়ে দিচ্ছে, তাকে মিথ্যে মামলায় শাস্তি দিচ্ছে, এবং তারপর আপনি বলবেন যে সেই মানুষটা ভালো মানুষ? এত নেশা কাজ করে কোনো পুরুষ সম্পর্কে বই না, আমার তো ধারণা ছিল না। আমি না বিশ্বাস করতে পারি না, আমি না মানতে পারি না। আমার সামটাইমস মনে হয় কি যে ও মানে ও কি কারো দ্বারা বায়াস হয়ে করেছে, মানে এরকম মনে হয়, কিন্তু আবার মনে হয় যে ও তো একটা সেন্সিবল মানুষ। আপনার চোখের জল ফেলাইতেছে লোকটা, আপনাকে জেলে নিতেছে, আপনাকে সামাজিক অসম্মান করতেছে, জনগণের সামনে আপনাকে ন্যাংটা করে দাঁড়াই দিছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আর আপনি পুরো শো জুড়ে তার গুণগান গাচ্ছেন, সে ভালো মানুষ, সে ভালো মানুষ।
থুতু দিতে ইচ্ছা করে না নিজের মুখের উপরে? আমি লোকটা নিয়ে বলতেছি, একটা ভালো মানুষ কোনোদিন আরেকটা মেয়েরে নোংরা ছবি ছাড়বে রাস্তায়? একটা ভালো মানুষ আরেকটা মেয়েকে ব্যবহার করে তাকে ফেলে দেবে, আরেকজনের কাছে চলে যাবে? একটা ভালো মানুষ ব্ল্যাকমেল করে টাকা নিবে? একটা ভালো মানুষ বিবাহিত জীবনে না গিয়ে অবৈধ সম্পর্ক থাকবে? এতগুলো গুণ হয় ভালো মানুষের, আর আপনি সাফাই গাইছেন তার নামে? বাহ, মহান! ভালো মানুষের সঙ্গেই বদলাই দিলেন আপনি আমার কাছে। কি আবার বোন, আপনার লাইফ থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? আমি হয়তো বা মানুষ চিনি না, বা আমি হয়তো বেশি ইমোশনাল, যেটা হওয়া উচিত না, আমি জানি না। কি শিখতে পারে আপনার ভুল থেকে মানুষ? বলেন। মেবি আমি মানুষ চিনি না, বা কি আমি জানি, বুঝতেছি না আমি কি বলবো। শেষ করব, যদি ওই লোকটাকে কিছু বলার ইচ্ছা থাকে এই ক্যামেরায় বল। না, এখন তো আমি শেষ করিনি, স্টোরি তো এখনো অনেক কিছু বলিনি। তো তখন হচ্ছে ও মনে করতো যে আমার ফোনেও তো ও যেহেতু আমাকে ব্ল্যাকমেল করতেছিল, তো তারপরে একটা সময় আমি ওর চেলাপেলা একজন বলে দিছে যে আমার ভাই আছে, নাম বলে দিছে যে ভাই হচ্ছে আমাকে আর জেল খাটায় কিছু করতে পারবি না, ভাই আমাকে বের করে আনবে, কিছু করতে পারবি না, তোর জীবন তারপরে হেল্প করে দিব বের হওয়ার পরে। তারপরে হচ্ছে আমি যখন রাজলক্ষ্মীতে চেম্বার করতাম, ও হচ্ছে 25,000 টাকা দিয়ে 5টা গুন্ডা ভাড়া করে পাঠাইছে, মাস্ক পরা, হ্যাঁ, আমার ফোনটা স্ন্যাচ করার জন্য বা আমাকে ওখানে অসম্মানিত করার জন্য। কিন্তু আমি চেম্বারে যাইনি তখন। ওই দিন বিভিন্ন নাম্বার থেকে কল করে বলতো যে তুমি বলো এই আপুর থেকে আমি ট্রিটমেন্ট নিতে চাই, মহিলাদের দিয়ে কল করাইতো যাতে আমি ওই দিন চেম্বারে প্রেজেন্ট থাকি বা ওখানে গিয়ে একটা অফারেন্স করতে পারে। পরবর্তীতে আমি চেম্বারে যাই বাতিল করে দিলাম না। যখন শিওর হলাম তখন আমি, যেহেতু রাজলক্ষ্মীতে চেম্বার ছিল, তখন আমি এয়ারপোর্টের যে থানাটা আছে ওটাতে আমি 2nd বার জিডি করছি, সাধারণ ডায়েরি। সেখানে আমি ওর নাম উল্লেখ করে, মানে নাম উল্লেখ করে ফোন নাম্বার দিয়ে এবং ওর সাথে যারা যারা সবাইকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, এবং তারপরে ওর নাম দিয়ে আমি সাধারণ ডায়েরিটা করেছিলাম। তো তখন আমি রোজার মাস, রোজার শেষের দিকে, মার্চের 21 তারিখ আর 22 তারিখে আমি যখন আমি কিছুই সহ্য করতে পারছি না, আমি ঘর থেকেই বেরোতে পারতেছি না, আমি একটা অন্ধকার রুমের মধ্যে বন্দি হয়েছি 3 মাস। দ্যাট টাইম আমার মনে হলো যে আমার এখন মানে আমি সহ্য করতে পারছি না, এখন আমি কোথায় যাব? মামলা টামলা তো বুঝি না, থানা টানা তো বুঝি না, কার কাছে যাবার? থানার পুলিশরাও হচ্ছে আমি যদি এখন একটা মামলার কথা বলি ওনাকে ফোন দিবে, স্যার এরকমই হবে বিষয়টা। স্যার বলে কত টাকা চাও না, বাদ দিয়ে দাও, তো কিছুই হবে না, উল্টা ও আমার প্রতি আরো ট্রিগার্ড হয়ে যাবে বা কিছু। তখন আমি সোশ্যাল মিডিয়াতে পোস্টটা এই জন্যই করেছিলাম, আমি ওকে মানে ওকে আমি কোনোভাবে এক্সপোজ এর উদ্দেশ্যে না, পোস্টটা করেছি যেটা ও দেখবে, দেখে ও আমার পিছনে আর লাগবে না, ওর মতো লাইফ লিড করবে, আমার মতো লাইফ লিড করবে। ওনার নাম ব্যবহার করেছেন পোস্টে? ওনার নাম ব্যবহার করেছি, এবং আমি বলছি যে ও যদি এরপর আমি আমি বলছি আমি প্রেসের সামনে চলে যাব, আমি প্রেসের সামনে চলে যাব, আমার কাছে এভিডেন্স আছে, আমার কাছে সবকিছু প্রমাণ আছে, আমি প্রমাণ সব, আমি এখন আর যে আমি একটা সোশ্যাল মানে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, এই যে কারো কাছে বইলো না, ফ্যামিলি তো বলে, আত্মীয় স্বজনরা বলে, কারো কাছে, কিন্তু আমি দেখি সবাই জানে, সবাই আমাকে এটা নিয়ে কথা শোনায় সারাদিন, মানে কিছু পান থেকে চুন খসলি বলবে তুমি তো জেল খাটছো, কেউ জানে না, কিন্তু পুরো বাংলাদেশে সবাই যখন জানে তখন আর লুকানোর কিছু, তখন আমি মনে হয়েছে যে সবখানে নিউজ হইতেছে। যখন আমাকে অ্যারেস্ট করাইছে সেটা ইচ্ছা করে নিউজ করাইছে, টাকা দিয়ে নিউজ করে আমার এলাকায় পাঠাইছে, আমার ক্যাম্পাসে যেখানে আমার পরিচিত সার্কেল সবখানে সেটা পাঠাই দিছে নিউজটা, সবাই জানে যে আমি মামলা খাইছি, অ্যারেস্ট হয়েছি, সবাই যখন জানে তখন এটা জানার কি আছে? হ্যাঁ, এবং আমার খারিজ হওয়ার পরে আমি যখন পোস্ট করছি, মানে যখন নিউজ হয়েছে 1-2টা শেয়ার দিছি, তখন আমার ফ্যামিলি থেকে বলছে যে শেয়ার দিচ্ছ কেন, কেন এটা শেয়ার দিচ্ছ? তাদের সবসময় জানবে, সবাই জানবে, ওদিকে আমার জীবন থেকে ডিজাস্টার হয়ে যাচ্ছে, ওটা দিকে খেয়াল নাই, কিন্তু সবাই জানবে, মধ্যবিত্ত সমাজের এটাই আমাদের নিয়ম। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি থেকে সবাই জানবে, ক্ষতি হয়েছে কারো বলার দরকার নেই, হ্যাঁ, কাউকে বলতে পারবা না, শেয়ারও করতে পারবা না, মামলা হয়েছিল এটাই বলতে পারবা না, জেল খাটছো এটা তো ভাই, এটা বললে তো তুমি তো শেষ, এটা বলাই যাবে না। হ্যাঁ, তখন ওই পোস্টের পরিপ্রেক্ষিতে আমি পরের দিন সে
থার্ড পার্সনকে ভাই বানাইছে। ও কিন্তু আমাকে ফোন দিয়ে বলতে পারতো যে তুমি নিচে আসো, তোমার কি হয়েছে বলো। বা ও তখনও সর্ট আউট করতে পারতো যে ঠিক আছে যা হয়েছে দেখো, কারণ আমি ব্রেকআপ করে ফেলি বা বিয়ে করে আমি ফেলি। ইমোশনাল ফুল ছিলাম। বিয়ে না করলেও বলতে পারতো যে ঠিক আছে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যা ঘটছে না ঘটছে তুমি এগুলা নিয়ে আর কি করো না, বা পোস্টটা ডিলিট করে দাও। ও যদি বলতো, ও তো আমার বাসাও চিনে। আমি তো এমনিতে ওর প্রতি উইকও ছিলাম, ওকে আমাকে এসে বলতে পারতো না? ও তো আমার সাথে এসে বলতে পারতো, একটা কল দিয়ে বলতে পারতো। বা ওর এক্স ওয়াইফকে আমি কল দিছি দেখা ওর এত রাগ হয়েছে, ও আমার ডাইকে নিয়ে 2টা থাপ্পড়ে দিতে। মানে আমার কথা হচ্ছে তুই রিভেঞ্জ নেবে, অন টু অন রিভেঞ্জ নিতা। তুমি রিভেঞ্জ নেবে, অন টু অন রিভেঞ্জ নিতা। তুমি পুরো জিনিসটা এত ঘাটাইলা, আলটিমেটলি তোমার কি কোনো লাভ হইলো? এত নিউজ পেপারে নিউজ হইতেছে, এত প্রতিবেদন হইতেছে। আপনিও তো তার আগে ইয়ে করছেন, তারে ফেসবুকে স্ট্যাটাস দিছেন। ফেসবুকে কখন দিছি? যখন আমি এবং ডিবিতে বসে, রোজার মাসে ডিবিতে বসে আমি ওকে মেসেজ করছি হোয়াটসঅ্যাপে যে নাফিস তুমি, আমি কিন্তু দুইজনই একই রকম কাজ করলেন। উনি থার্ড পার্টির কাছে আপনার খোলামেলা ছবি পাঠাইলো, আপনি ফেসবুকে এসে দুনিয়াতে তাকে খোলামেলা করে দিলেন। না, আমি তার কোনো কিছু এক্সপোজ করিনি। তার নামটা তো মেনশন করছেন যে হ্যাঁ। ইউ ডিড উইথ অ্যালার্ট করেছি না কিছুই, আমি অ্যালার্ট করেছি তাকে যে আমার ইন্টেনশন ছিল না তাকে এক্সপোজ করার বা কিছু। ওইটাই তো স্পোজ যে ভাই আমার কাছে অনেক জিনিস আছে, তুমি কথাগুলো আমি করে দিব, আর কি থাকে। দুইজনই তো নোংরাই হয়ে গেল ব্যাপার। ওকে তো আমি ইনবক্সে অ্যালার্ট করেছি, ওকে আমি কিন্তু আপনি পার্সোনালি লিখছেন এন্ড অফ দ্য ডেতে, যে চেষ্টাই করেন এন্ড অফ দ্য ডেতে আপনি পাবলিকলি করছেন কাজটা। আচ্ছা হ্যাঁ, যদি দুইটাই সেম অপরাধী হইছে। তাইলে এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, Obviously একটা এটা মানুষ অপরাধ। আমাকে ব্ল্যাকমেইল করতেছে কন্টিনিউয়াসলি, ওইটা তো মহা অপরাধ অবশ্যই, কিন্তু এটা অপরাধ। অপরাধ দিয়ে অপরাধ কাটাকাটি হয় না, সম্ভব না, দুটাই অপরাধ। হ্যাঁ, তখন আমি এবং আইনত সেটা দণ্ডনীয় অপরাধ, দুটোই। মানে পোস্ট করাটা পোস্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ নাম নিয়ে তাকে তথ্য প্রমাণ ছাড়া বা কেসের ছাড়া বা জিডি নম্বর ছাড়া যদি আপনি প্রমাণ করেন বা লিখেন, আইনে তো বিচারকের দিন জিনিসটা সেটা অপরাধ। তথ্য প্রযুক্তি আইন নতুনটাতেও অপরাধ ছিল, আগেরটাতেও অপরাধ। এখন আমার কাছে তো তথ্য প্রমাণ ছিল। বিচারের ভার আপনার না, সরি, তথ্য প্রমাণ আছে গো টু দ্য আদালত, সালিসি কমিটি। পাবলিক নামে লিখতে পারবেন না, নিয়মেই নেই। চাইলে যে কেউ আপনার নামে মানহানি মামলা করতে পারবে। তা ও সর্বোচ্চ মানহানি 50 লাখ মামলা টাকা। করতে পারেনি কেন? করে নাই অন্য, মানে হোয়াট এভার, আমি কেন করেনি সেটা বলছি না। আমি বললাম মূল ভিত্তিটা দুজনেরই মূল ভিত্তি অপরাধমূলক। আচ্ছা, ওটার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে হয়তো স্ট্যাটাসটা দেওয়া ঠিক হয়নি, বা তার ক্ষতি হয়েছে, বাট এটা অপরাধ ছিল, হ্যাঁ। হয়তো বা করা উচিত হয়নি। কিন্তু আমি আসলে কি করব তখন, আসলে আমি স্বাভাবিক, তখন হয়তো আপনি ছোট মানুষ দেখেন কি নাই। করব ভাইয়া, আমি আসলে কি করা উচিত ছিল আমার, কি ট্রু, কেস করা ছাড়া এর আসলে কোনো ইয়ে এবং ছিল না। কেস করা, আমি আসলে জীবনে আমার 14 গোষ্ঠী কোনো আমি থানায় যাইনি। আপনি তার নামে কোনো কেস করেন না এখন পর্যন্ত? না। আপনার একান্ত মুহূর্তের ছবি, আপনাকে প্রতারণা, বিয়ের প্রলোভন দেখিয়ে এতদিন একসাথে থাকা, লাস্টলি বিয়ে না করা, জেল খাটানো, তারপর আপনি কোনো কেস করেন নাই তার নামে? আমি কোর্ট থানা ফেস করে আসছি, আমি জানি কোনো লাভ হবে না, তাই আমি করিনি। এবং আমার সাপোর্টে কেউ নাই। আমি যে আজকে এটা বলতেছি, এটা আজকে যখন অনেক হবে, আমার ফ্যামিলি বা আমার সোসাইটি যখন দেখবে, তখন আমি অনেক প্রেসারে পড়বো। আমাকে বলবে যে আমাকে না করতে অসংখ্যবার, তুমি কোথাও কোনো প্রেসে রাখলে যাবে না, কোথাও ইন্টারভিউ দিবে না, তুমি মুখ খুলবে না। এইটাই তো আমাদের মধ্যে। আমি যখন ভিতরে ছিলাম আমাকে এটা বলে বের করছে, কারোর সাথে কথা বলবো না, এটা বের হওয়ার পরে চুপ হয়ে যাবা, এখান থেকে বের হওয়ার পরে চুপচাপ ঘরে বসে থাকবা, কোনো কথা বলতে পারবা না। আমার সাথে হলো অপরাধ আর আমি হয়ে যাবো চুপ। ঠিক আছে, কোনো কথা বলতে পারবা না। বোন, শেষ করো। হ্যাঁ, লাস্টলি যদি তোমার কিছু বলার এখন থাকে। স্ট্যাটাসটা দেওয়া যদি ভুল হয়ে থাকে, ওইটা পরিপ্রেক্ষিতে আসলে হয়তো বা ভুলই ছিল, ভুলই হয়তো বা ছিল, মানে এটা হয়তো বা উচিত ছিল না। যেটার স্ক্রিনশট আসলে সবাই রেখে দিচ্ছে বা এখন ঘুরতেছে, দুইটাই অপরাধ। ঠিক আছে, এটার পরিপ্রেক্ষিতে এখন সে পরের দিন কথা বলাইছে, আমি বলছি তারপর পরে আমি এটা হাইড করে দিয়েছি। ওকে, স্ট্যাটাসটা দিয়ে আমি হাইড করে দিয়েছি। সে বলাইছে হাইড করে দিতে, আমি বলছি যে, সে বলছে যে আমার পক্ষ নিয়ে সে তার যে চেলাপেলা তাদের হয়ে ডিফেন্ড করবে, মুসলেকা দিবে, আইনত উকিলের মাধ্যমে আইনগতভাবে মুসলেকা দিবে। তখন আমি বলছি যে ওর চেলাপেলাদের মুসলেকা দেওয়া হইলো আবার থার্ড পার্সন হায়ার করতে পারবে, আবার চেলাপেলা নতুন বানাইয়া আবার আমাকে ও ব্ল্যাকমেইল করবে, এবং আমার ফিউচার আছে, আমি বিয়ে শাদী করবো সামনে, ও আমার লাইফে আবার ইন্টারফেয়ার করবে, ও আবার আমার পিছে পড়ে থাকবে। সো ওর মুসলেকা দিতে হবে।
ওকে। তখন ও রাজি, আমি দিব মুসলেকা। বলে 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 দেখি আর কোনো খবর নাই। পোস্ট দিয়ে আমি কিন্তু পোস্ট হাইড করে দিয়েছি, ইনস্ট্যান্ট হাইড করে দিয়েছি। দেখার ও আমাকে ও কানেক্টেড করার আমার সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে তারপরে বলতেছে ঈদের 2 দিন আছে বাকি, ঈদের আগে আগে ঈদের আর 2 দিন আছে বাকি, একজনকে দিয়ে বলাচ্ছে তুমি এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, তোমার টাকা যেটা নেওয়া হয়েছে তোমার ওটাও ব্যাক করে দেওয়া হবে, তোমার মানে হচ্ছে মুসলেকাও দিয়ে দিবে ভাইয়া, সবকিছু করবে, কিন্তু সে আসলে কাগজ তুমি বলছো তোমাকে পাঠাইতে ভয় পাচ্ছে, তুমি যদি ফেসবুকে পোস্ট করে দাও বা এটা কি করো তার এই জন্য ভয় আছে, বাট সে ঈদের 2 দিনের মধ্যে করে ফেলবে। এখন ঈদের টাইমটাতে আসলে কোর্ট বন্ধ থাকে, তারপরে কোনো প্ল্যান করতে হ্যাঁ বুদ্ধি টুদ্ধি খাটাইতেও তো একটা সময় লাগে। সো আমার মনে হয় যে তারপর পর যেটা হয়েছে ও হয়তো বা ওই যে তার ক্লোজ ছিল বা আশেপাশে সারাউন্ডিংস মানুষজনরা তার ক্লোজ ছিল, তাদের সাথে সে হয়তো প্রবলেম শেয়ার করছে যে আমি এরকম প্রবলেম কি করব, কি সলিউশন, তারা ওর থেকে বেনিফিটেড হয়েছে, টাকা পয়সা নিছে। সে তো অনেক লাখ টাকা খরচ করছে, একটা 10 লাখ টাকার মামলা দিচ্ছে, যেটা কোনো ব্যাংকের ট্রানজেকশন তো আছে আমার কাছে আছে, কোর্টে আছে। 3 মাসে 9 লাখ টাকা নিছি বিকাশে, 6 মাসের ট্রানজেকশন বের করছে, 6 মাসে মনে হয় বিকাশের ট্রানজেকশন হয়েছে 34,000 না 33,000 টাকা। ওই সিমটা আমার নামে রেজিস্ট্রেশন করা, কিন্তু ওই সিমটা চালাতে আমার ছোট ভাই তখন কোচিং করতো, সে ফার্ম গেটে, ওর বাসা থেকে হয়তো বা টুকটাক ওকে টাকা পাঠাইতো হাত খরচ, সেই টাকাটা 6 মাসে 34 না 35,000 টাকা হয়েছে। এইটা হচ্ছে ব্যাংক ট্রানজেকশন। এবং বাদী হচ্ছে এমন বাদী যাকে কেউ চিনে না, প্রক্সি বাদী, যে কোনোদিন একদিন কোর্টে আসে নাই, থানায় আসে নাই, কেউ চিনে না, অথচ সেই মামলাতে মানে ভাড়া করা বাদীর মামলাতে আমি জেল খাটতেছি, এবং উকিল জামিনের পরে এসে আমাকে আমার পাশে বসে বলতেছে, আমি অনেকবার কল দিছি, যে নাম্বারটা ছিল ওইখানে কাগজটাতে, বাদীর সাথে আমি অনেক কথা বলা ট্রাই করছি, আমি কোনোদিন তার সাথে কথা বলিনি। বলছে আপনাকে কে হায়ার করছে? বলছে আমাকে পুলিশরা হায়ার করছে, আমাকে পুলিশ হায়ার করছে, আমি চিনি না এই লোককে। তো আমি বলছি আপনি চিনেন না ওই লোককে, অথচ আমার ফ্যামিলি এসে এখানে বসে থাকতো, আর আপনি এখানে এসে সেই লোকের পক্ষ হয়ে চিল্লাইতেছেন, চিল্লাইয়া বারবার আমার বেল কেটে দিচ্ছেন। প্রতি একবার বেল কেটে দিলে তো 7 দিন পর আবার মানে 5 দিনের পর পর অ্যাপ্লাই করা যায়, আর 2 দিন থাকে হচ্ছে সরকারি ছুটি, 7 দিন পর পর আপনি তার জন্য আমার বেল কেটে দিচ্ছেন, অথচ আমার ফ্যামিলি অসহায়ের মতোই সেখানে কাঁদতেছে দাঁড়াতে। তখন উনি কি বললেন? তখন আমাকে বলতেছে প্রথম দিন আমি তোমাকে যখন দেখছি, তুমি অ্যারেস্ট হয়ে এখানে গারদে বসেছিল, আমি তোমার মনে আছে আমি তোমাকে এভাবে ওয়ার্ন করছিলাম। আবার আমাদের এলাকার এমপি যে ছিল, সাবেক এমপি আর কি, উনি আমার পক্ষে ভয়েস, ওনাকে জানানো হয়নি, উনি অনেক চিল্লাইছে আমাকে প্রথমে, কেন জানানো হয়নি, এই মেয়েটা এরকম সাফার করতেছে আমাকে। তখন উকিলকেও বলছে যে আপনি যদি আমার সাথে, আমি আপনাকে কার্ড দিয়েছিলাম মনে আছে স্যার, আপনি তখন যদি হইতে তাহলে আপনার কত আগে জামিন হয়ে যেত, এগুলো বুঝাইতেছে। মানে তাকে যদি আমরা কিছু টাকা টোকা দিতাম, আমাদের পক্ষ থেকে বলতাম আপনি ছেড়ে দেন, তাহলে হয়তো বা উনি জামিন বেল কেটে দিত। ওইখান থেকে উনি মোটা অঙ্কের টাকা পেয়েছে, দ্যাটস ওয়াই উনি, কিন্তু উনি চিনে না বাদীকে। সো ফাইনালি কোনার সঙ্গে আপনার কোনো কন্টাক্ট হয়েছে? আর কোনোদিন কোনো কমিউনিকেশন ছিল না। ওকে। কোনোদিন যোগাযোগ হয়নি। ওনারা কি আবার বিয়ে করছে? না। ওকে, মানে আপু আর বিয়ে করেন নাই তারা? এখনো কি যোগাযোগ? তখনই উনি এনগেজড ছিল আরেকজনের সাথে, ওই মহিলা। করুক, আল্লাহ ওনারে ভালো করুক, নিশ্চয়ই। তাকে নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। সো তারপরে মানে ফাইনালি ওনার সাথে আপনার যোগাযোগ হয় নাই? না, ওই তো তারপরে বলছে ঈদের পর করব, ঈদের পর মুসলিকাটা সেটা দেওয়া হয় না, সেটা দেয়নি বলে আমি বাড়িতে ছিলাম, যে একটু ঈদের পরে একটু বেশি টাইম বাড়িতে থাকি। তারপরে ওই সময় গিয়ে আপনি ধরাটা খান? 16 তারিখে সকালবেলা আমি রেডি হচ্ছিলাম, সকাল 11টা ঘুম থেকে উঠছি, আমার মা আমার জন্য পরোটা বানাইছে, ডিম ভাজছে, হ্যাঁ ডিম ভাজছে, পরোটা বানাইছে, আলু ভাজি করছে। আমি একটা পরোটার একটা কোনা শুধু ছিঁড়ে মুখে দিছি, চুলার মধ্যে চা দিছে। দ্যাট টাইম কিছু সিভিল পোশাক পরা কয়েকটা লোক আমার বাসার মধ্যে ঢুকছে, একদম স্ট্রেট আমার ডাইনিং এ ঢুকে গেছে। ঢুকে গিয়ে বলতেছে যে তখন আপনার ওয়ারেন্ট বের হয়ে গেছে অলরেডি? ওরা তো ওয়ারেন্ট বের করছে, মামলা করে চাপা দিয়ে রাখছে। ওকে। এবং 11 তারিখ মামলা হয়েছে, 16 তারিখ 420406 এর একটা মামলা। আন্ডারস্টুড। তারপরে নিয়ে গেল আপনাকে, এবং তারপরে পুরো ঘটনাটা ঘটে। তারপরে আমি চাও খাইতে পারি না, ওই রুটির ওই অর্ধেক ভাঙা রুটি টেবিলে পড়ে আছে, চা পড়ে আছে, আমাকে বললো যে আপনি থানায় যাবেন। আমার এলাকার থানায় নিয়ে গেছে, আর এলাকার ওসি বলছে 2 দিন আগে থেকে আমার কল ট্র্যাকিং হচ্ছিল, ফোন কল ট্র্যাকিং। সেইখান থেকে পরের দিন আমাকে টানতে টানতে হ্যাচড়াইতে আমাকে এটা বলেন বোন, এত ঘটনা ঘটলো, আপনি তার নামে একটা কেসও করলেন না, কোনো প্রতিবাদ করলেন না, ব্যাপারটা অনেক ফিশি না? আমি কোনো কথাই বলতে আমাকে দেয়নি, কেউ আমাকে কথা বলতে দেয়নি। বিচারকের কাছে থেকে তো আপনি
কেস করতে পারতেন, পুলিশি কেস না হইলেও আদালতে কেস করতে পারতেন। বাদী তো উনি না, বাদীর নামে মামলা করতে পারতেন। বাদীর নামে নাকি আরো অনেক মামলা আছে, হোক, তাকে কোনোদিন খুঁজেই পাওয়া যাবে না। তার নামে একটা মামলা আমি করেই দিতে পারি ইজিলি। সেটা আপনার সম্মান হবে, কারণ যে লোকটা আপনাকে মিথ্যা মামলা দিয়ে এত কিছু করেছে সে ছেড়ে আসবে, তাহলে তো হবে না। তাহলে মামলাটা শুরু থেকে আসতে হবে এবং আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন যে তাহলে কেন আমাকে ধরা হলো, যদি আপনারা তারে ধরতে না পারেন তাহলে তার কথায় কেন আমাকে ধরলো। আমাদের দেশের আইন, আমি আইন নিয়ে মানুষের আইনের প্রতি তাহলে আমি একসময় ভাবতাম যে আইন আসলে সবার জন্যই মনে হয় সমান। না না না, ওটা পিস্টন কেস থেকে দেখছি আইন কিন্তু সবার জন্য সমান না। শ্রদ্ধা ভক্তি মানুষের উঠে যাবে। আমি প্রত্যেকটা জায়গাতে দেখছি টাকা, ইয়া ট্রু। টাকা দেন। যখন আমরা রিমান্ড ডাকছে, হ্যাঁ টাকা দেন, তাহলে আমরা আপনার পক্ষে আওয়াজ তুলবো আর সব আশেপাশ থেকে হাইপ দিব। এই হাইপ দেওয়ার জন্য 1000 টাকা দাও। পাশে আসে যারা হাইপ দিবে খালি যে হুম 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 হ্যাঁ 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 করবে, এটার জন্য টাকা দাও। রিমান্ড ডাকছে, একটা 420 মামলাতে রিমান্ডও ডাকছে। এবং আমি আমার মাকে আমার চোখের সামনে অনেকবার দেখছি যে মহিলাটা, আমি ওই গারদের ভিতর থেকে মাথায় হাত দিয়ে দেখতাম তার গায়ে জ্বর, এবং মাঝে মাঝে সে ফেইন্ট হয়ে যাচ্ছে। এবং ওই যে সাক্ষাতের যে জায়গাটা ভাইয়া, ওখানে সাক্ষাতের জায়গাটা খুবই স্কেয়ারি জায়গা, আপনি সহ্য করতে পারবেন না। আমার বাবা যখন অপোজিটে গিয়ে, কারণ অনেকগুলো লোহারি দেওয়া থাকে, অনেক দূরে থাকে, ডিস্টেন্সে, কথাই শোনা যায় না, তখন আপনি টেলিফোন থাকে ওইখানে, হ্যাঁ আপনি চেহারাটাই দেখতে পারবেন না। সাক্ষাৎ কি আপনি চেহারাটাই দেখতে পারবেন না। আপনি তো দেখতে গেছেন, আপনার কাছের মানুষকে একটু ধরবেন, ধরার তো সিস্টেম নাই, আপনি চেহারাটাই দেখতে পারবেন না। ওই টেলিফোনে কথা বলতেছে, তো টেলিফোনে কথা বলা, তাহলে তো টেলিফোনে এমনিতে কথা বলতে দেয়, 15 দিন পর একদিন দেয় আর কি। বা চাইলে আপনি টাকা দিলে আপনি প্রতিদিনও কথা বলতে পারবেন। ওইরকম আমার বাবা যখন আমার সাথে দেখা করতে আসছে, সে তো এক্সপেক্ট করে না, তার মেয়ে ডাক্তার হয়েছে, ডেন্টাল সার্জন হয়েছে একজন, সে কি চাইছে তার মেয়ে তাকে প্রাউড ফিল করাবে, এমন কোন অ্যাক্টিভিটিস করবে যে সে ফিল প্রাউড। সেই জায়গা থেকে সে যখন দেখে যে তার মেয়ে একটা লোহার একটা করাদের মধ্যে অপোজিট জায়গাতে দাঁড়ায় আছে, আমার বাবা ওইখানে আধা ঘন্টা কথা বলা যায়, হ্যাঁ সাক্ষাতে গেলে আধা ঘন্টা কথা বলা যায়, কিন্তু আমার বাবা ওইখানে 5 মিনিটও দাঁড়াইতে পারে না, আমাকে ওইভাবে সে দেখতে পারছে না। তখন আমি দেখতেছিলাম, আমি অনেকের প্যারেন্টসকেই দেখছি যে ওখানে স্ট্রোকও করে, মারাও যায়। ওই সাক্ষাতের জায়গাতে এত ভয়ঙ্কর, ওইটা আপনি ফেস না করলে বুঝতে পারবেন না। তখন আমি দেখতেছি লোকটা, মানে আমি তখন দেখতে পাগল, আমি তো কাঁদতেছি না, আমি বলতেছি আব্বু আমি ভালো আছি, এখানে অত খারাপ সিচুয়েশন না, পরিবেশ তো খারাপ না। আমাকে কোনো, তারা তো মনে করে কি টর্চার করতেছে, খুবই স্ক্যারি জায়গা, আমাকে সেলের মধ্যে But it is indeed. অন্ধকারে বন্ধ করে রাখছে, It is indeed. আমাকে মেবি অনেক টর্চার করতেছে, ওখানে ফ্যান নাই, আমি ফ্লোরে ঘুমাইতেছে, আমাকে মশায় কামড়াইতেছে, আমার খাবার প্রপারলি দিচ্ছে না। বাট সবগুলোই সঠিক, যদি এই অনুভূতিগুলো থাকে না। হ্যাঁ, তখন সে 2 মিনিটের মধ্যে ওখান থেকে দাঁড়ায়, আমার বাবা চলে গেছে, সহ্য করতে পারছে না আমার মেয়েকে এভাবে আমি দেখবো, সেটা জীবনে এক্সপেক্টেড। আমি বের হওয়ার পর আমার ফুপুরা ফোন দিয়ে ভিডিও কলে খালি কামতো, কারণ আমি ছোটবেলা থেকে ভাইয়া স্কুল কলেজে টপার ছিলাম। 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি, 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি, কিন্ডার গার্ডেনে প্রত্যেক ক্লাসে বৃত্তি ছিল। কিন্ডার গার্ডেন সুন্দর সুন্দর সার্টিফিকেট এখন আমার বাসায় আছে। আমি ছিলাম ওই মেয়ে যে বই খাতা ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না, আমি শুধু পড়াশোনা করছি। আমি আমার একাডেমিক লাইফে শুধু পড়াশোনা করছি, আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি। এবং এলাকাবাসী এই জন্য কিন্তু আমাকে, এলাকাবাসী পুরো এলাকা স্তম্ভিত হয়ে গেছে। সবাই বলছে অন্য কেউ হইলে আমরা কিছু মনে করতাম না, মনে হতো যে হইতেই পারে ওর নামে, কিন্তু যখন আমি দেখছি তুমি, আমরা পুরো এলাকার মানুষ, আমরা মাথার মধ্যে বাজ পড়ছে যে এ কি, ও কিভাবে, কারণ আমি ক্লাস টপার ছিলাম, আমি পড়াশোনা করছি, আমি পড়াশোনা করছি, মানে আমি এত ওয়েল মেইনটেইনড লাইফ লিড করছি। সো এটা অনেক, মানে এটা আমি ডিজার্ভ মনে হয় করতাম না, আমি জানি না আল্লাহ কোন পাপের শাস্তি আমাকে দিয়েছে, তো আমি জানি না আসলে। তো আমাকে এটাই বলে বের করছে যে কথা বলবি না, এবং ও লোক দিয়ে পাঠাইছে যে ও বলাইছে নাকি থার্ড পার্টি বলছে, আই রিয়েলি ডোন্ট নো, বলাইছে যে এখন তো মিথ্যা মামলায় ফাঁসাইছি, এরপর যদি বাড়াবাড়ি করস তাহলে সত্যি সত্যি তোরে ফাঁসাই দিব, প্রমাণ সহ, মানে এবার হাতে নাতে ধরাবো বলতে কি মিন করে আমি জানি না। তো অনেকভাবে থ্রেডিং পাইছি, এখন এটা ও করছে নাকি ওর ভাই, মানে
কেউ থার্ড পার্সন এমনিই করছে আমি তো জানি না, কারণ ওর সাথে আমার কোনো দিনও আর কথা হয়নি, ওকে ওর সাথে আমার কোনো দিনও আমার কথা হয়নি। এবং আমি যে ওর প্রশংসা করি, আমার কাছে আসলে বিশ্বাস হয় না সামটাইমস যে হ্যাঁ। যাকে আমি ফেরেস্তার মতো মানুষ মনে করতাম, মানুষ ফেরেশতা না ফেরেস্তা বোন। থেকে টার্ন করে মানুষ কি এত ভয়ঙ্কর স্কেয়ারিতে পরিণত হইতে পারে? মানুষ মানুষ এবং আমি মনে করতাম যে সিকিউরড মানুষ। সবাই যখন আমাকে বলে মানুষ চিনোস না, এত খারাপ লোকের পাল্লায় পড়লি, তখন আমার কষ্ট লাগে। যে তোর আসল রূপ দেখোস না কত ভালো ছিল। না, খারাপ লাগে কিসের জন্য, যে এত বছর ধরে মানুষটাকে আমি আইডল মানছি, মানে আমি কাকে আইডল মানছি তাইলে? কে আমার মেন্টর? আমি কাকে মেন্টর হিসেবে ট্রিট করলাম, যার কথাতে উঠতাম বসতাম ব্লাইন্ড? মানুষ সবকিছুতে খারাপ হইতে পারে না। মানুষের সর্বোচ্চ খারাপ মানুষেরও অনেক ভালো গুণ থাকে। আপনার হয়তো তার এক সাইড ভালো লাগছে, তো এক সাইড এসে অন্ধকার হইতেই পারে। তো তারপরে আমাকে দিয়ে জোরপূর্বক মুসলেকা নেওয়া হইতে চাইছে থানাতে, যে তুমি মুসলেকা দিলে, সেটা আপনি দিয়েছেন? না তুমি মুসলেকা দিলে তুমি এখনই বাসায় চলে যাইতে পারবা। পুরো রাস্তা আমাকে বুঝাইতে বুঝাইতে নিচ্ছে গাড়িতে বসে, বিশাল গাড়িতে, হ্যাঁ তুমি না হলে তোমার নামে আরো পিডব্লিউ বলতে আমি জানতাম না, পিডব্লিউ হচ্ছে একটার পর একটা মামলা করা। এই মামলা থেকে জামিন হইলে আরেকটা মামলা, এটা থেকে জামিন হইলে আরেকটা মামলা, এর থেকে মানে এরকম করে করে হচ্ছে যতক্ষণ না তারা যেটা চাইবে সেটা আমি না করব, ততক্ষণ পর্যন্ত আমাকে ওখানে মানে আটকাই রাখবে। তারা পিডব্লিউর প্ল্যান করছে এবং আরো মামলা রেডিও করছে। সামাও সেটা করতে পারেনি, কারণ আমার পক্ষে অনেকে এসে করছে, তখন ভাবছে যে আরো ফেসে যাইতে পারি বা এই জিনিসটা আরো বেশি আমার জন্য প্রবলেম হইতে পারে, তখন পিডব্লিউটা করতে পারেনি। তো পুলিশরা বলছে আপনাকে দিছে মাত্র 420 মামলা, আপনি তো তার নামে এসে তো বলতেছে। এবং পুলিশরা থানাতে বাদীর নাম নেয় নাই, পুলিশরা নাম নিয়ে নিয়ে বলছে। থানা কোর্ট এটা এমন না যে আমি বলতেছি, এটা কিন্তু ওপেন সিক্রেট। থানা কোর্টে সবাইকেই চিনছে, কেউ বাদীকে চিনে না, সবাই জানে যেটা বানানো। এটা বাদীটা হচ্ছে একটা জাস্ট একটা প্রক্সি। আন্ডারস্টুড। ঠিক আছে বোন, আমরা শেষ করছি। তো আমরা আমি এই যে এত মাস হয়ে গেছে না, আমি তো কখনো কিছু বলি নাই। আমি ভাবছি যে জিনিসটা শেষ, খারিজ হয়ে গেছে, ওকে ডান। বাট এখনো মানুষ আমাকে, মানে যারা কোনোদিন আমার সামনে এসে কথা বলারই সাহস পাইতো না, তারা যখন একটু কিছু হইলে বলবে যে হ্যাঁ তুমি মামলা খাইছো, তুমি তো জেল খাইছো, তুমি তো ফ্রড। গায়ে লাগে তো। আমি বিশ্বাস করেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি একটা ফ্যাশন ব্র্যান্ডের সাথে, মানে একটা পাকিস্তানি ব্র্যান্ড, ওদের অফিস ছিল নিকুঞ্জতে, আমি লাইভ প্রেজেন্টার হিসেবে পার্ট টাইম জব করতাম। আমার মনে হচ্ছে যে আমার যেহেতু অনেক টিউশন ফি, অনেক খরচ, এখান থেকে আমি একটা হ্যান্ডসাম স্যালারিও পাচ্ছি, আবার 1 ঘন্টা লাইভ করলে হয়ে যাচ্ছে। সো পড়ালেখার পাশাপাশি বাংলাদেশে ওইভাবে পার্ট টাইম জবের কোনো জায়গা নাই, আমি এই চাকরিটা করতে পারি। তখন আমি ওই ব্র্যান্ডটা বেশি না শুরু হয়েছে, আমি তাদের প্রথম প্রেজেন্টার ছিলাম, আমি স্বর্ণা প্রথম প্রেজেন্টার ছিলাম। এখন তাদের 9 লাখ ফলোয়ার হয়েছে, এখন তারা রেনোন লাইভ প্রেজেন্টারদের দিয়ে লাইভ করাচ্ছে, হোয়াটএভার। সেইখানে আমি 2024 সালে এক্সিট করেছি, এমন না যে মামলা খাইয়ে এক্সিট করছি। 2024 সালে আমি এক্সিট করছি, যে আমি তখন ইরেগুলার হয়ে গেছিলাম, তারপরে আমার প্রফেশনে আমি ফোকাস করছি, দ্যাটস ওয়াই আমি এক্সিট করেছি। তারপর সে নতুন প্রেজেন্টার নিবে না, সেই কোন প্রেজেন্টার কোন মেয়ে আমি চিনি না জানি না, সেও আইসা আমাকে কমেন্টে এসে বা আমাকে অ্যাটাক করতেছে, বলতেছে যে তুমি ব্র্যান্ডের মান ডুবাই ফেলছো, এই ব্র্যান্ড তোমার পরিচয় দিতে লজ্জা পায়, তুমি হামলা খাইছো, তুমি জেল খাটছো। এন্ড যখন মামলার একটা কাগজ লেখে তখন তো অনেক কিছু বাড়াই লেখে, যে ড্রাগ অ্যাডিক্টেড, এ হচ্ছে চরিত্রহীন, এমন অনেক কিছু বাড়াই তো লিখবে, বাড়াই লেখে না মামলার কাগজটাতে। তো সেই মেয়ে আমি চিনি না, সে হয়েছে আমার 2টা গালি দিয়ে যাচ্ছে। তখন ভাই আমি অনেক স্ট্রং, আমি কিন্তু কান্দি নাই। ওই যে এত হ্যারাস করছে আমাকে, টাইম না হিসরাইয়া না, নির্ঘুম রাত, ওইদিকে আমার পরিবারের উপর পুরো বন্যা ঝড় ডিজাস্টার, সবাই কাঁদতেছে। এবং ওই কয়দিন, ওই 1 মাস আমার বাসায় চুলা জ্বলে নাই, কেউ খায় নাই কিছু। এবং আমার রিলেটিভরা অনেক ভালো, আই এম ব্লেসড সত্যি কথা বলতে, কারণ আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো আমি আমার ফুপুদের কোলে কোলে বড় হয়েছি। ও আমাকে গালি দিত যে তোর বাপ মা নাইলে বুঝবে, বাপ মা তো ঠেকছে, জন্ম দিছে, তোর আত্মীয় স্বজনটা কি বুঝবে, তোর এলাকাবাসীটা কি বুঝবে। কিন্তু আই এম ব্লেসড যে আমার এলাকাবাসী 80% বুঝছে, 20% তো থাকবেই বুঝে নাই, বুঝছে, আমার হয়ে ডিফেন্ডও করছে যে না, ও আমাদের এলাকার গর্ব, ও অনেক ভালো স্টুডেন্ট, স্কলার, ও ভালো ভালো রেজাল্ট করছে, আমাদের অনেক কিছু দিছে, হইতে পারে মেয়েটা হয়তো কোনো কারণে ফার্স্টছে, ম্যাক্সিমাম এটাই বুঝছে। অনেকে বুঝে, কেউ কেউ থাকে না, আমার চাচাদের সাথে বাপ চাচাদের সাথে শত্রুতা ছিল, ওই জেদ ধরে আমাকে আবার ওইখান থেকে কাঠিয়েও নাড়ছে, এরকম হয়েছে। তো যখন একটা মেয়েকে আমি চিনি না,
কোন একটা ব্যবসায়ী পেজ এখনো আউট শোরুমও দেয় নাই, তারাও যখন এসে ক্লেম করে বা আমাকে দোষ দেয় যে তোমার জন্য আমার পরিচয় দিতে পারছি না, তখন কেন যেন কিছুদিন আগে হয়েছে রিসেন্টলি, হ্যাঁ, তখন আমার একটা র্যাম শো ছিল কচিকাচার ওই যে এসে, আমি এখন শুটে গিয়ে ওইখানে বসে মানুষের মধ্যে, সবাই তো জানে না, এটা কিছুই জানে না কেউ, অনেক কিন্তু জানে না, ওখানে বসে বসে আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে যে হায় আল্লাহ, আমাকে একটা মেয়ে আইসা চিনি না জানি না, সেও আইসা আমাকে 2টা কথা শোনাচ্ছে। আমার তরফ থেকে এটাই বলার, বোন, আল্লাহর উলি, আল্লাহর নিয়েও মানুষ খারাপ কথা কয়, যাদের নখের ধুলোর সমানও আমাদের যোগ্যতা না, মানুষের কথা ধরলে হয় না। তারপরে এই যে বলে আমার প্যারেন্টসকে বলে খারাপ যে ওকে কোন একটা ছেলে টেলে পাইলে যারে পান বিয়ে দিয়ে দেন, ও মানে এখন আর কি বিয়ে করবে। এবং অনেকের একটা গ্র্যাটিফিকেশন, কারণ আমার জন্য আগে অনেক হাই এন্ড প্রপোজাল আসতো, সেটা নিয়ে অনেকের জেলাসি ছিল কাজিনদের মধ্যে, বা আম্মু যেহেতু সরকারি টিচার, সরকারি কলেজে কলিগসদের মধ্যে, তাদের মধ্যে একটা গ্র্যাটিফিকেশন, মানে মনে মনে খুশি, ভালো ভালো বিপদ হয়েছে, বিয়ে শাদী করবে না, ক্যারিয়ার শেষ, ডিস্ট্রয় হয়ে গেছে। বাট আমি কিন্তু ডিস্ট্রয় হইনি, আমি কিন্তু স্ট্রংলি কাম ব্যাক করেছি। আমার জামিনের 10 দিনের মধ্যে আমি চাকরি নিয়েছি হসপিটালে, তারপরে চেম্বার করেছি, আমি সব করেছি, এবং আমি সবসময় চার্মিং থাকি, এটাও মানুষ নিতে পারে না। তুমি জেল খাটছো, তুমি ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবা, তুমি এত চার্মিং, এত হাসি খুশি, এত ঘুরতেছো ফিরতেছো, চিল করতেছো কেন? আমার কেউ ভাঙতে পারবে না, আর কই, আর কি ভাঙবে? আর এই বলে চুপ থাকো, আমার কথা হচ্ছে আমার হারানোর কিছুই নাই। একটা আমরা আমাদের জীবনে, আমাদের ডেইলি লাইফস্টাইলে আমরা যে কোনো ভুল থেকে, পাপ থেকে দূরে থাকি কেন? আমি যদি এই ভুল পাপটা করি, ক্রাইমটা করি, আমার পানিশমেন্ট হবে, আমার থানা পুলিশ হবে, আমার জেল হবে, আমার ফাঁসি হবে, এই তো সর্বোচ্চ শাস্তি নাকি? আপনি যখন সেই ভয়টাকে আপনারা ভাঙাই দিবে, আপনারা জেল পর্যন্ত নিয়ে যাবে, আর কিছু নেই, জেলে নিয়ে আমাকে ওইখানে বসে থ্রেট দিচ্ছে পুলিশদের দিয়ে, এদের দিয়ে, ওদের দিয়ে, যে তোমার নামে আরো মামলা রেডি হচ্ছে। আরে ভাই, আমি তো জেলের মধ্যেই আছি, আরো মামলা রেডি হলে কি হচ্ছে? আরো 10টা মামলা দিলেও তো আমাকে তোরা এখানেই ধরে নিয়ে আসবি নাকি? এখানেই তো ধরে নিয়ে আসবি। ভয় দেখানো হইলে তুই আমাকে আগে ভয় দেখাইতি, জেলে গেলে ভয় কেটে যায়। তো ওইখানে যাওয়ার পর 10টা মামলা দিলেও কি, একটা মামলা দিলেও কি, আরো যদি তুই এরপরও 5টা মামলা দাও, তাতেও আমার কি আসে যায়? আমি তো ফেস করি আসছি, আমি তো এনভায়রনমেন্ট দেখিয়ে আসছি, ওটা বুঝিয়ে আসছি। এখন উল্টা যাওয়ার সময়, তাই না? এখন উল্টানোর সময়। তো এখন তো আমার শরমই নেই। বাট দ্য লাস্ট লাইন আই লাইকড ইট ভাই, যেটা আমি ভাঙা পড়ি নাই, আমি আবার সব শুরু করছি। হ্যাঁ, আমি সবকিছু করছি নাই তো, আমি ভেঙে পড়ি নাই তো, কিন্তু আমি 8 মাস প্রতি মাসে হাজিরা দিছি। এমন হয়েছে বৃষ্টি ছিল, তারপর থেকে কিন্তু বৃষ্টির সিজনও ছিল। আমার জুন মাসে জামিন, মে মাসে জামিন হয়েছে, বৃষ্টির মধ্যে এমন হয়েছে, আমি বাইক নিয়ে এখান থেকে নারায়ণগঞ্জ গেছি, ঢাকা থেকে, বলছি ভাইয়া দেরি হয়ে গেছে, ভাই আপনি ফুল অন স্পিডে চালাবেন, কোথাও থামতে পারবেন না, আমার হাজিরার সময় চলে যাবে। ওই ঝুমঝুম বৃষ্টি পড়তেছে, এমন জোরে, মানে সত্য প্রবাহ হইতেছে, বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে হাজিরা দিয়ে আসছি। তখন স্ট্রং ছিলাম, কখনো আমার চোখে পানিও আসে না। আমাকে অ্যারেস্ট হওয়া থেকে শুরু করে, যখন আমাকে র্যাব এসে আমাকে ধরছে, বলছে আপনার নামে মামলা হয়েছে, কে মামলা করছে নাম বলার পর তো চিনি নাই, তখন আমি ওই ভিডিও করে ওরা কিন্তু রেকর্ডেড করে রেখে দেয়, তখন কিন্তু আমি সাথে সাথে বুঝছি মামলাটা কে করাইছে, কি উদ্দেশ্যে করাইছে। হ্যাঁ, করাইছে মূলত আমাকে দিয়ে মুসলেকা নেবে মামলার এগেনস্টে, যে মামলাতে লেখা ছিল এই মেয়ের মূল পেশা প্রতারণা, ব্ল্যাকমেলিং করা, মানে ও যেটা করছে ওইটা লেখাইছে, সেটার এগেনস্টে মুসলেকা, থানায় মুসলেকা দাও। মানে কি, আমি স্বীকার করে নিয়েছি আমি এটা করি, এটাই আমি করেছি, ইন ফিউচার যদি আমি এটা করি তাহলে আমি দায় মানে ইন ফিউচার কারোর সাথে এটা করলে আমি দায় থাকবো। এটা যখন মুসলেকাটা আমি দিব, তখন ওর বিরুদ্ধে আমি কোনো দিনও মুখ খুলতে পারবো না। আজকে যে অনুষ্ঠানে আসছে ও তখন এটা সাবমিট করবে কোর্টে, যে দেখেন এই মেয়ের আগেও এই রেকর্ড আছে, সে প্রতারণাই করে। এটা তাকে বুদ্ধি দিছে আশেপাশের মানুষরা। আন্ডারস্টুড।